হাই, শোনা যাচ্ছে খুব ভালো করে? লেটস স্টার্ট টুডে ক্লাস। চেক করছে এগুলো, সাউন্ড ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, সো আগের ক্লাসটাতে আমি যে ডিসকাশনগুলো করছিলাম তারপর থেকে আজকের ডিসকাশনটা শুরু হবে। কি ডিসকাশন হবে? আগের ক্লাসে ডিসকাশনের মেন যে টপিক্সটা ছিল সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, যে ইউনিটারি ইন্ডিয়ান গভর্নমেন্টের মধ্যে যে ইউনিটারি ফিচার্সগুলো আছে, সেই ইউনিটারি ফিচার্সগুলো কী কী সেটা নিয়ে ডিসকাশন হচ্ছিল। ওকে, তো চলো হয়ে যাক। চারটা ফিচার্স নিয়ে ডিসকাশন করে দিয়েছি। এবার আমি যেটি 5 নম্বর ফিচার্স নিয়ে ডিসকাশন করব। কি এটা? নো ইকুয়ালিটি অফ স্টেট রেসপন্সিবিলিটি। তাহলে কি বলা হলো? নো ইকুয়ালিটি অফ স্টেট রিপ্রেজেন্টেশন। নো ইকুয়ালিটি অফ স্টেট রিপ্রেজেন্টেশন। স্টেট রিপ্রেজেন্টেশনে কোনো রকম ইকুয়ালিটি নেই, তাই না? নো ইকুয়ালিটি অফ স্টেট রিপ্রেজেন্টেশন. The states are given representations in the Rajya Sabha on the basis of population. পপুলেশনের উপর বেস করে রাজ্যসভাতে যে এমপিগুলো যায় সেই এমপির কথাই বলা হচ্ছে এখানে, বোঝা গেল? তারপরে হেন্স দ্য মেম্বারশিপ অফ ভ্যারিজ ফ্রম 1 to 31. 1 থেকে 31-এর মধ্যে এই মেম্বারশিপটা ভ্যারি করে। ওকে, ইন ইউএসএ অন দ্য আদার হ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি অফ রিপ্রেজেন্টেশন অফ স্টেট in the upper house is fully recognized. Thus, the American Senate has 100 members, 2 up from each state. ওকে, 50টা স্টেট আছে, 50টা স্টেট থেকে 50 স্টেট থেকে 100 জন আসবে, অর্থাৎ প্রত্যেকটা স্টেট থেকে দুটো করে মেম্বার আসবে। দিস প্রিন্সিপাল ইজ রিগার্ডেড অ্যাজ এ safeguard for smaller state. This principle was regarded as a safeguard for smaller state. স্মলার স্টেটের ক্ষেত্রে এটা একটা সেফগার্ড হিসেবে কাজ করে আমেরিকার। আমাদেরটাতে কি বলা হলো? নো ইকুয়ালিটি অফ স্টেট রিপ্রেজেন্টেশন। স্টেট রিপ্রেজেন্টেশনের মধ্যে কোনো রকম ইকুয়ালিটি থাকে না বা ইকুয়ালিটি নেই, কারণ আমাদের যে আপার রাজ্য আপার হাউস, যেটাকে রাজ্যসভা বলা হচ্ছে, আমাদের রাজ্যসভাতে, ওকে, আমাদের রাজ্যসভাতে স্টেট থেকে যে রিপ্রেজেন্টেটিভগুলো যায়, এই রিপ্রেজেন্টেটিভগুলো যে প্রত্যেকটা স্টেটের সমান সংখ্যক রিপ্রেজেন্টেটিভ হয় তা কিন্তু না। কোনো স্টেটে কম, কোনো স্টেটে বেশি, ব্যাস এটাই বলা হলো। এরপর অন্যদিকে তুমি ভাবে দেখো যে আমেরিকাতে, হুম, আমেরিকাতে 100 জন মেম্বার, আপার আপার হাউসে 100 জন মেম্বার থাকে। 100 জনের মধ্যে 2 জন করে, মানে 2 জন করে হচ্ছে প্রত্যেকটা স্টেট থেকে 2 জন করে এসেছে, প্রত্যেকটা স্টেট থেকে 2 জন করে এসেছে। ওকে, আর অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে রিপ্রেজেন্টেটিভসদের মধ্যে ইকুয়ালিটি আছে, ব্যাস। আর যেগুলো স্মলার স্টেট সেখান থেকে যে যদি দুটো করে আসে তাহলে এটা একটা সেফগার্ড হয়ে গেল না বিষয়টা, ওটাই বলা হচ্ছে। এবার তারপরে এমার্জেন্সি প্রভিশনে কি বলা হলো? যে দ্য কনস্টিটিউশন স্টিপুলেটস 3 টাইপস অফ এমার্জেন্সিস। আমাদের কনস্টিটিউশনে 3 টাইপস অফ এমার্জেন্সি আছে। ওকে, একটা ন্যাশনাল, স্টেট অ্যান্ড ফাইন্যান্সিয়াল। ন্যাশনাল এমার্জেন্সি আছে, স্টেট এমার্জেন্সি আছে আর হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আছে। তাহলে কী কী এমার্জেন্সি আছে? ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আছে। ওকে, ডিউরিং অ্যান এমার্জেন্সি, একটা এমার্জেন্সির সময় সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে কী বলা হলো? এমার্জেন্সির সময়ে সেন্ট্রাল গভর্নমেন্ট
Central government becomes all powerful and the state go into the total control of the সেন্ট্রালের পুরোপুরি কন্ট্রোলে থাকবে স্টেট। ওকে, ইট কনভার্টেড দ্য ফেডারেল স্ট্রাকচার ইন্টু এ ইউনিটারি, এটা কনভার্টেড হয়ে যাবে কীভাবে, ফেডারেল স্ট্রাকচার থেকে ইউনিটারি স্ট্রাকচারে কনভার্টেড হয়ে যাবে। ওয়ান, উইদাউট এ ফর্মাল অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, উইদাউট এ ফর্মাল অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, কোনো ফর্মাল অ্যামেন্ডমেন্ট ছাড়াই এটা সম্ভব হয়ে উঠবে। দিস কাইন্ড অফ ট্রান্সফরমেশন ইজ নট ফাউন্ড ইন অ্যানি আদার ফেডারেশন, অন্য কোনো ফেডারেশনে এই কাইন্ড অফ ট্রান্সফরমেশন দেখা যায় না। তাহলে আমরা এখান থেকে কী শিখলাম, আমরা এখান থেকে শিখলাম হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে এমার্জেন্সি প্রভিশনস আছে, যে এমার্জেন্সি প্রভিশনসগুলো, হ্যাঁ, যে এমার্জেন্সি প্রভিশনসগুলো আছে সেটা হচ্ছে 1 নম্বর ন্যাশনাল, 2 নম্বর স্টেট, আর 3 নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রভিশনস। যখন এমার্জেন্সি ডিক্লেয়ার হবে তখন সেন্ট্রাল গভর্নমেন্ট টোটাল পাওয়ারটাকে নিয়ে নিবে, আর ইউনিটারি আর স্টেটের হাতে কোনো রকম পাওয়ার থাকবে না, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট তখন ফেডারেল সিস্টেম থেকে ইউনিটারি সিস্টেম হয়ে যাবে, কিন্তু কোনো রকমভাবে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্টের কোনো প্রয়োজন পড়বে না। ওকে, দিস কাইন্ড অফ ট্রান্সফরমেশন ইজ নট ফাউন্ড ইন এনি আদার ফেডারেশন, অন্য কোনো ফেডারেশনের ক্ষেত্রে এই টাইপস অফ ট্রান্সফরমেশন দেখা যায় না। 7 নম্বরটা কি, সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ আমাদের এখানে সিঙ্গেল সিটিজেনশিপ আছে, একটা স্টেটেরও নিজস্ব কোনো সিটিজেনশিপ নেই, বা বলতে গেলে সবাই আমরা ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ সবাই আমরা ইন্ডিয়াতেই বসবাস করতে, আমাদের সবাই হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন। In spite of a dual polity, the Constitution of India, like that of Canada, adopted the system of single citizenship. In spite of a dual polity, যেহেতু আমাদের পলিটি ডুয়াল, অর্থাৎ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, আমাদের হচ্ছে স্টেটেরও গভর্নমেন্ট আছে, তাহলে কি আমাদের পলিটি তো ডুয়াল পলিটি, তাই না? ডুয়াল পলিটি হওয়া সত্ত্বেও আমরা অ্যাডপ্ট করেছি সিঙ্গেল সিটিজেনশিপ। ওকে, in spite of a dual polity, the Constitution of India, like that of Canada, কানাডার মতো অ্যাডপ্ট দ্য সিস্টেম অফ সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপকে কী করেছি আমরা, অ্যাডপ্ট করেছি। দেয়ার ইজ অনলি ইন্ডিয়ান সিটিজেনশিপ, সেটা হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনশিপ, অ্যান্ড নো সেপারেট স্টেট সিটিজেনশিপ, স্টেটের কোনো সেপারেট সিটিজেনশিপ থাকে না। অল সিটিজেন্স ইন রেসপেক্টিভ অফ দ্য স্টেট ইন হুইচ দে আর born or reside enjoy the same rights all over the country. তাহলে কি বলা হলো, all citizens irrespective of the state in which they are born, সেটা তারা যেখান থেকে বর্ন করুক না কেন, বসবাস করুক না কেন, এনজয় দ্য সেম রাইটস অল ওভার দ্য কান্ট্রির প্রত্যেকটা জায়গাতে তাদের রাইটস সেম এনজয় করতে পারবে। দ্য আদার ফেডারেল স্টেট লাইক ইউএস, অস্ট্রেলিয়া হ্যাভ ডুয়াল সিটিজেনশিপ, ইউএস আর অস্ট্রেলিয়াতে ডুয়াল সিটিজেনশিপ, দ্যাট ইজ ন্যাশনাল সিটিজেনশিপ অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট সিটিজেনশিপ, তাদের ন্যাশনাল সিটিজেনশিপও আছে অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট সিটিজেনশিপও আছে। ব্যাস হলো। এরপর তাহলে আমরা কি দেখলাম, আমাদের ইন্ডিয়া ডুয়াল পলিটি, বাট আমাদের ইন্ডিয়া সিঙ্গেল সিটিজেনশিপকে ফলো করে, আর স্টেটের কোনো রকম নিজস্ব সিটিজেনশিপ থাকবে না। তুমি যেখানে বসবাস করো না কেন, যেখানে জন্মগ্রহণ করো না কেন, তুমি পুরো ইন্ডিয়াতে সেম রাইটকে এনজয় করতে পারবা, মানে ফান্ডামেন্টাল রাইটগুলো সেম ইউজ করতে পারবা। আর অন্য তুমি ইউএস নাও, অস্ট্রেলিয়া নাও, সেখানে ডুয়াল সিটিজেনশিপ থাকে, ন্যাশনাল সিটিজেনশিপ থাকে আর স্টেটের সিটিজেনশিপ থাকে। ব্যাস হলো। 8 নাম্বার, 8 নাম্বারটা কি বলা হয়েছে, 8 নাম্বারটা হচ্ছে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। ওকে, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, অর্থাৎ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ এস্টাবলিশড অ্যান ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম উইথ দ্য সুপ্রিম কোর্ট at the top and the state high court below it. Okay, তাহলে কি বলতো, ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ এস্টাবলিশড অ্যান ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম উইথ দ্য সুপ্রিম কোর্ট অ্যাট দ্য টপ, সুপ্রিম কোর্ট টপ থাকবে, টপে সুপ্রিম কোর্ট থাকবে, আর স্টেটের টপে থাকবে হচ্ছে হাই কোর্ট। দিস সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট
This single system of code enforces both the central laws as well as the state laws. মানে এই সিঙ্গেল সিস্টেম অফ কোর্সের সিঙ্গেল সিস্টেম এনফোর্স মানে তারা মেনলি কাজ করবে সেন্ট্রাল লস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টেট লস, দুটো ল হিসেবে কাজ করবে। ওকে, ইন ইউএস দ্য আদার হ্যান্ড দেয়ার ইজ এ ডাবল সিস্টেম অফ কোর্টস, there is a double system of courts. There is a double in USA by the federal laws are enforced by the federal judiciary and the state law by state judiciary. ব্যাস, আমাদের সিস্টেমটা ইন্টিগ্রেটেড জুডিশিয়ারিকে ফলো করে। তাহলে কি বল, আমাদের সিস্টেম কাকে ফলো করে? আমাদের সিস্টেমটা হচ্ছে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারিকে ফলো করে। অর্থাৎ বলতে গেলে যে কাহিনীটা এখানে ঘটবে সেটা হচ্ছে আমাদের সেন্ট্রালে থাকবে হচ্ছে সুপ্রিম কোর্ট, আর স্টেটে থাকবে হচ্ছে, স্টেটের টপে থাকবে হচ্ছে হাইকোর্ট, বোঝা গেল? আর সেন্ট্রালটা নর্মালি সেন্ট্রাল লকে ফলো করবে, আর স্টেটটা স্টেট লকে ফলো করবে। এটাও না, দুজনকেই ফলো করবে, বোঝা গেল? তো দুটো লকেই ফলো করা হবে। আর ইউএসতে অর্থাৎ ইন ইউএস দ্য আদার হ্যান্ড দেয়ার ইজ এ ডাবল সিস্টেম অফ কোর্টের ডাবল সিস্টেম আছে। যেমন ফেডারেল লস আর এনফোর্স বাই দ্য ফেডারেল জুডিশিয়ারি, ফেডারেল ল এনফোর্সড হবে বাই দ্য ফেডারেল জুডিশিয়ারি দ্বারা ফেডারেল ল এনফোর্সড হবে, অ্যান্ড দ্য স্টেট ল বাই দ্য স্টেট জুডিশিয়ারি, স্টেট জুডিশিয়ারি দ্বারা কী হবে? এনফোর্স হবে। ব্যাস, অল ইন্ডিয়া সার্ভিস। In US, federal government and the state government have their separate public সার্ভিস। মানে ফেডারেল গভর্নমেন্ট একটা পাবলিক সার্ভিস দিবে, আর স্টেট গভর্নমেন্ট আর একটা পাবলিক সার্ভিস দেবে, তাদের মধ্যে পাবলিক সার্ভিসের সেপারেশন আছে। ইন ইন্ডিয়া অলসো দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট হ্যাভ দেয়ার সেপারেট পাবলিক সার্ভিস। ইন্ডিয়াতেও সেন্ট্রালও পাবলিক সার্ভিস, মানে সেন্টারও সার্ভিস দিবে, স্টেটও সার্ভিস দেবে। ওই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যেসব জব এসে পড়ছে সেগুলোর মধ্যে যেমন তোমার সেন্ট্রাল পুলিশ, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে যেসব জব পড়ে তাদের সেন্ট্রালদের, ওকে, সেগুলো আলাদা। স্পেশালি হচ্ছে তোমার রেলওয়ে পুলিশটা সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে পড়ে, তাই না? রেলওয়ে পুলিশ কিসের মধ্যে পড়ে? সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে পড়ে। আবার তোমার এটা গেল। সেকেন্ড হচ্ছে স্টেট গভর্নমেন্ট যেসব সার্ভিসগুলো দেবে, যেমন ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, তারপরে তোমার হচ্ছে যে ফুড এসআই, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট, এগুলো স্টেট গভর্নমেন্টের আন্ডারে, স্টেট গভর্নমেন্ট এইসব জবগুলো দিবে, সার্ভিস দিবে, সেগুলোই। অ্যাডিশন দেয়ার আর অল ইন্ডিয়ান সার্ভিস। ইন অ্যাডিশন দেয়ার আর অল ইন্ডিয়ান সার্ভিসেস, আইএস, আইপিএস অ্যান্ড আইএফওএস, অর্থাৎ অল ইন্ডিয়া সার্ভিসও রয়েছে। ওকে, হুইচ আর কমন টু বোথ দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট। এটা কি কমন হবে? সেন্টারও কমন আর হচ্ছে স্টেটও কমন হবে। দ্য মেম্বার অফ দিস সার্ভিস আর রিক্রুটেড অ্যান্ড ট্রেন্ড বাই দ্য সেন্টার হুইচ অলসো প্রসেসেস আলটিমেট কন্ট্রোল ওভার দিস। ওকে, thus these services violate the principle of federalism under the constitution. এটার ক্ষেত্রে কি হবে? ফেডারেলিজমের ক্ষেত্রে এটা হচ্ছে ভায়োলেট করবে। এর মানে ইউএসএতে কি ঘটনা ঘটে? ইউএসএতে স্টেট পাবলিকদেরকে সার্ভিস দেয়, ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ তোমার সেন্টারও পাবলিকদেরকে সার্ভিস দেয়। ওকে, ইউএসএ এই ঘটনাটা ঘটে, ঠিক আমাদের ইন্ডিয়াতে তাই হয়, সেন্টারও সার্ভিস দেয় আর তোমার স্টেটও সার্ভিস দেয়। ওকে, পাবলিকদেরকে সার্ভিস দেয়, অর্থাৎ কি বললাম, সেন্টারও সার্ভিস দেয়, স্টেটও সার্ভিস দেয় আমাদের ইন্ডিয়াতে। ঠিক আছে, ভালো কথা, বুঝতে পারলাম। বাট যেমন আইএস অর্থাৎ অল ইন্ডিয়া সার্ভিসও অনেক আছে, যেমন আইএস, আইপিএস, আইএফএস অর্থাৎ ইউপিএসসি এক্সাম, তারপর ইন্ডিয়ান রেলওয়ে, এইসব আরও অনেক সার্ভিস আছে যে সার্ভিসগুলো সেন্টার শুধুমাত্র দিবে, আর স্টেটের সব পাবলিক ওই সার্ভিসগুলোকে এনজয় করতে পারবে বা ওই সার্ভিসের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর আইপিএসের জন্য ট্রেনিং যেটা হবে, আইএসএ এপিএসির জন্য ট্রেনিং যেটা হবে, সে টোটালটা সেন্টারই
তার দায়িত্বভার নেবে আর সেন্টারই পুরোটা কন্ট্রোল করবে। ওকে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে দিস সার্ভিসেস ভায়োলেট দ্য প্রিন্সিপাল ফেডারেলিজম আন্ডার দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের মধ্যে দিয়েই এই ফেডারেলিজমকে কী করছে, ভায়োলেট করছে। হলো কি 9 নাম্বার গেল। 10 নম্বরটা কি বলেছে? 10 নম্বরটা বলছি অডিট মেশিনারি। ওকে, integrated audit machinery, integrated. The comptroller and auditor general of India audits the accounts of not only the central government but also those of the state. But his appointment and removal is done by the president without consulting the state. Hence, this office restricted the financial autonomy of the state. The American com- comptroller general, on the contrary, has no role with respect to the accounts of the state. With respect to the account of the state. তাহলে কি বলা হলো? the comptroller and auditor general of India. ইন্ডিয়ার কম্পট্রোলার কি জিনিস আর অডিটর জেনারেল কি জিনিস সে নিয়ে পরবর্তী ডিসকাশন হবে। ওকে, দ্য comptroller and auditor general of India audits the accounts of not only the central government but also those of the state. ও আচ্ছা, মানে কম্পট্রোলার আর হচ্ছে অডিট জেনারেল, যেটা ইন্ডিয়া যে কম্পট্রোলার আর অডিট জেনারেল যারা, তারা স্টেট আর সেন্টারের দুটোরই অ্যাকাউন্টসটাকে কি করে, হ্যান্ডেল করে। ওকে, দুটোরই অ্যাকাউন্টসটা কি করে, হ্যান্ডেল করে। বাট হিজ অ্যাপয়েন্টমেন্ট, মানে এই যে কম্পট্রোলার আর অডিট জেনারেল যারা, এদের যে অ্যাপয়েন্টমেন্টটা হবে রিমুভাল, এটা প্রেসিডেন্টের দ্বারা হবে, স্টেটের সঙ্গে কনসাল্ট করা হবে না। বোঝা গেল? তাহলে কি বলা হলো? অ্যাকাউন্টস অর্থাৎ স্টেট আর সেন্টার, এই যে স্টেট আর সেন্টার অ্যাকাউন্ট যেগুলো, সেগুলো টোটালটা যে কন্ট্রোল করার বিষয়টা থাকে, সেই কন্ট্রোলটা করবে কন্ট্রোলার আর হচ্ছে অডিটর জেনারেল। ওকে, এদের অ্যাপয়েন্টমেন্ট আর রিমুভাল শুধুমাত্র প্রেসিডেন্টের দ্বারাই হবে, স্টেটের সঙ্গে তাদের সঙ্গে কনসাল্ট করবে না। হেন্স দিস অফিস রেস্ট্রিক্টেড দ্য ফাইন্যান্সিয়াল অটোনমি অফ দ্য স্টেট। অর্থাৎ এই অফিস রেস্ট্রিক্টেড দ্য ফাইন্যান্সিয়াল অটোনমি অফ দ্য স্টেট। স্টেটের যে ফাইন্যান্সিয়াল অটোনমি, অর্থাৎ স্টেটের যে ফাইন্যান্সিয়াল অটোনমি, সেই স্টেটের ফাইন্যান্সিয়াল অটোনমি শুধুমাত্র সেন্ট্রালের হাতে থাকবে, তাই না? হেন্স দিস অফিস রেস্ট্রিক্টেড দ্য ফাইন্যান্সিয়াল অটোনমি অফ দ্য স্টেট। ও আচ্ছা, এই কন্ট্রোলার আর অডিটর জেনারেলের যে অফিসটা, ওকে, সেই অফিস রেস্ট্রিক্টস হবে দ্য ফাইন্যান্সিয়াল অটোনমি অফ দ্য স্টেট। ওকে, দ্য আমেরিকান comptroller general, okay, on the contrary, has no role with respect to accounts of the state. With respect to account of the state, has no role with respect to accounts of the state. স্টেটের অ্যাকাউন্টসের রেসপেক্টে, ওকে, এই কন্ট্রোলার জেনারেলদের কোনো রকম রোলই থাকে না। ওকে, ব্যাপার আছে এগুলোতে। ইন্টিগ্রেটেড অডিট মেশিনারি, আচ্ছা, তারপরে এই কেসটা জানতে পারলেই কন্ট্রোলার আর হচ্ছে অডিটর জেনারেল, যেটা এই কেসে এদের কাজটা কি, এদের কাছে অ্যাকাউন্ট কন্ট্রোল করা। ওকে, সেন্ট্রাল গভর্নমেন্ট আর হচ্ছে স্টেটেরও ক্ষেত্রেও, কিন্তু এদের রিমুভাল আর অ্যাপয়েন্টমেন্টের প্রেসিডেন্টই করে, স্টেটের কোনো হেল্প লাগে না। কিন্তু এই যে
ফাইন্যান্সিয়াল অটোনমি অফ দ্য স্টেটের যে ফাইন্যান্সিয়াল অটোনমি নিয়ে কথা বলা হচ্ছে সেই কেসটার কিন্তু আলাদা বিষয়। ওকে, এরপরে এদিকে যাওয়া হোক। নেক্সট, পার্লামেন্টস অথরিটি ওভার স্টেট লিস্ট। পার্লামেন্টস অথরিটি ওভার স্টেট লিস্ট, অর্থাৎ কী বলা হলো, পার্লামেন্টস অথরিটি ওভার স্টেট লিস্ট ইভেন ইন দ্য লিমিটেড স্ফেয়ার অফ অথরিটি allotted to them, the state do not have exclusive control. Okay, the parliament is empowered to legislate on any subject of the state list. If the Rajya Sabha passes a resolution to that effort the national interest, this means that the legislative competence of the parliament can be extended without amending the constitution. Notable, this can be done when there is no emergency of any kind. ওকে, এখান থেকে কি বলা হলো, এখানে বলা হলো যে ইভেন ইন দ্য লিমিটেড স্ফেয়ার অফ অথরিটি allotted to them, the state do not have exclusive control. Okay, the parliament is empowered to legislate on any subject of the state list. ওকে, তার মানে কি বলা হলো, স্টেট লিস্টের অ্যানি সাবজেক্টের উপরে পার্লামেন্ট এম্পাওয়ার্ড হবে টু লেজিসলেট, অর্থাৎ রুল তৈরি করতে। ইফ দ্য রাজ্যসভা পাসেস এ রিসলিউশন টু দ্যাট ইফেক্ট ইন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট, মানে ন্যাশনাল ইন্টারেস্টে যদি কোনো এফেক্ট পাস করে রেসলিউশন, ওকে, রাজ্যসভা, দিস মিনস দ্যাট দ্য লেজিসলেটিভ কম্পিটেন্স অফ দ্য পার্লামেন্ট ক্যান be extended without amending the constitution. Notable, this can be done when there is no emergency of any kind. No emergency of any kind. অর্থাৎ কি বলা হলো কেসটাতে এখানে, পার্লামেন্টস অথরিটি ওভার স্টেট লিস্ট ইন দ্য লিমিটেড স্ফেয়ার অফ অথরিটি, অথরিটির স্ফেয়ার অফ অথরিটি লিমিটেড হয়, allotted to them, the state do not have exclusive control, স্টেটের খুব বেশি কন্ট্রোল থাকে না। ওকে, দ্য পার্লামেন্ট ইজ এম্পাওয়ার টু লেজিসলেট, তার মানে পার্লামেন্ট এনি সাবজেক্ট অফ স্টেট লিস্টের যে কোনো সাবজেক্টের উপরে পার্লামেন্ট এম্পাওয়ার্ড করতে পারবে টু লেজিসলেট ইফ দ্য রাজ্যসভা পাসেস এ রেসলিউশন, যদি রাজ্যসভা রেসলিউশন পাস করে টু দ্যাট ইফেক্ট ইন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট, to that effect in the national interest, this means that the legislative competence, this means that the legislative competence of the parliament can be extended without amending the constitution. Notable, this can be done when there is no emergency of any kind. আচ্ছা, emergency যদি নাও থাকে তাও এই কাজটা করা সম্ভব হবেই। ব্রেক।
ওকে, এবার কাম ব্যাক, চলে এসেছি, একটু ব্রেক ছিল। তাহলে কি বললাম? তাহমিদ, হাই স্যার, হ্যাঁ কেমন আছো? ওকে, এবার দেখো, তাহলে আমি কি বললাম? পার্লামেন্টস অথরিটি ওভার স্টেট লিস্ট, স্টেট লিস্টের উপর পার্লামেন্টের অথরিটি থাকবে। কেমন কাহিনী হবে এখানে? মানে ইভেন ইন দ্য লিমিটেড স্পেয়ার অথরিটি অ্যালটেড টু দেম। অর্থাৎ আমি বলছি আরেকবার রিপিট, মুখ নিজে বলছি, না দেখি, ঠিক আছে। ধরে নাও কেসটা এরকম যে যদি সেন্ট্রাল চায়, তাহলে এমন কোনো ল বা এমন কোনো সাবজেক্ট সম্পর্কে, ওকে, এমন কোনো সাবজেক্ট সম্পর্কে স্টেট নিতে পারবে না সেই রুলসটা, বাট এখানে গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট নিতে পারবে। অর্থাৎ বলতে গেলে স্টেট লিস্ট যেগুলো, আমি আবার রিপিট করছি, স্টেট লিস্ট যেগুলো পেলাম না আমরা, স্টেট লিস্ট, সেই স্টেট লিস্টগুলো উপর পুরো অথরিটি, মানে টোটাল অথরিটি বা টোটাল এক্সক্লুসিভ পাওয়ার, যেটা এক্সক্লুসিভ সামগ্রিকভাবে যে কন্ট্রোলটা, সেই কন্ট্রোলটা কিন্তু স্টেটের হাতে পুরোটা নেই। মানে স্টেট লিস্ট স্টেটকে দেওয়া হয়েছে, বাট টোটাল কন্ট্রোলটা কিন্তু স্টেটের হাতে নেই। বোঝা গেল এখানে ঘটনাটা কি? এবার যদি পার্লামেন্টের রাজ্যসভা চায়, তাহলে একটা রিসলিউশন পাশ করবে, রিসলিউশন পাশ করে নিয়মটাকে স্টেটের উপরে ফেলাতে পারবে, কি, ন্যাশনাল ইন্টারেস্টের উপরে, দেশের কোনো ভালোর জন্য। ওকে, দেশের কোনো ভালোর জন্য ওই নিয়মটা কি করতে পারবে, ফেলাতে পারবে স্টেটের উপরে। আর যদি লেজিসলেটিভরা চায়, মানে পার্লামেন্ট যদি চায়, তাহলে এই নিয়মটা দীর্ঘক্ষণ ধরে স্টেটের উপর চলতে পারবে। কোনো রকমভাবে কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন নেই, মানে অ্যামেন্ডমেন্ট ছাড়াই কাজটা করতে পারবে। ওকে, নোটেবল, দিস ক্যান বি ডান, মানে এটা যে এমার্জেন্সির সময় তো হয়ই, বাট এমার্জেন্সি নাও যদি হয়, তাও এই কাজটা করা সম্ভব। ওকে, তার মানে কি বলছি, আর রিপিট করি, আমরা কিছুক্ষণ আগে পড়লাম স্টেট লিস্ট, আবার কি সেন্ট্রাল লিস্ট পড়লাম। স্টেট লিস্টের মধ্যে যে 66 সাবজেক্ট ছিল, সেই 66 সাবজেক্ট স্টেটের পাওয়ার ছিল। ওকে, বাট এবার যে এই স্টেট লিস্টের উপরে স্টেটের নিজস্ব এক্সক্লুসিভ কন্ট্রোল থাকবে, তাও কিন্তু না। স্টেটের নিজস্ব এক্সক্লুসিভ কন্ট্রোল থাকবে, তাও কিন্তু না। বোঝা গেল? যদি সেন্ট্রাল অর্থাৎ পার্লামেন্ট চায় যে কোনো একটা নিয়ম বা কোনো একটা সাবজেক্টকে চেঞ্জ করতে হবে, বা কোনো একটা সাবজেক্টের নিয়ম ওই স্টেটের উপর চালাতে হবে, সাবজেক্ট দ্যাটস হচ্ছে, বললাম তো, এডুকেশন, হেলথ, এরকম ঘটনা। ওকে, তাহলে কি করতে পারবে, পার্লামেন্টের আপার হাউস অর্থাৎ রাজ্যসভাতে একটা রিসলিউশন পাস করতে পারবে। ওই রিসলিউশন, ওকে, ওই রিসলিউশন পাস করে ওই স্টেটের উপরে কোনো নিয়ম ফেলাতে পারবে। এটা কি কারণে করতে পারবে? কোনো দেশের ভালোর জন্য, কোনো কিছু করার জন্য। ওকে, দেশের কোনো কিছু ভালো করার জন্য এই কাজটা করতে পারবে। হয়েছে? আচ্ছা, ইভেন যদি পার্লামেন্ট চায় যে ওই নিয়ম কানুনটা দীর্ঘদিন চালানোর জন্য, তাহলে সেটাও দীর্ঘদিন চালাতে পারবে, এক্সটেন্ড করতে পারবে আরও। এই কাজ করার জন্য কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করার কোনো রকম প্রয়োজন নেই। ওকে, কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করার কোনো প্রয়োজন নেই। নোটেবলি দিস ক্যান বি ডান হোয়েন দেয়ার ইজ নো এমার্জেন্সি অফ এনি কাইন্ড। এটা সম্ভব হবে যখন দেয়ার ইজ নো এমার্জেন্সি অফ এনি কাইন্ড, যদি এমার্জেন্সি নাও থাকে, তাও এই কাজটা করা সম্ভব হয়ে উঠবে। ওকে, হয়ে গেল। এরপরে অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর, অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর। ওকে, তাহলে কি বলা হলো? দ্য গভর্নর হু ইজ হেড অফ দ্য স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। তাহলে আমরা কি বলছি? অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর, তাই না? কি দেখলাম? অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর, অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটা স্টেটে একজন করে গভর্নর থাকে। কি বললাম? প্রত্যেকটা স্টেটে একজন করে গভর্নর থাকে। ওকে, দ্য গভর্নর হু ইজ হেড অফ দ্য স্টেট। যেমন আমাদের ইন্ডিয়া কান্ট্রির হেডকে প্রেসিডেন্ট,
সেরকমভাবে প্রত্যেকটা যে স্টেট আছে ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, সব মহারাষ্ট্র, আসাম, প্রত্যেকটা স্টেটের হেড কি হবে? গভর্নর হবে। আর এই গভর্নর, হু ইজ দ্য হেড অফ দ্য স্টেট, ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, যেটা কি প্রেসিডেন্ট দ্বারা অ্যাপয়েন্টমেন্ট হবে। ওকে, হি হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। হি হোল্ডস অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। হি অলসো অ্যাক্টস অ্যাজ অ্যান এজেন্ট অফ দ্য সেন্টার, যে সেন্টারের এজেন্ট হিসেবে কাজ করবে। দো হি হিম সেন্টার দো him or her, the center exercises control over the states. The American Constitution, on the contrary, provided for an elected head in the state. Okay, elected head in the state. In this respect, India adopt the Canadian system. আমাদেরটা কানাডিয়ান সিস্টেমটাকে মেনে চলে। ওকে, তাহলে কি বললাম? আমি বললাম যে গভর্নর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বললাম, তাই না? দ্য গভর্নর হু ইজ দ্য হেড অফ দ্য স্টেট, তাহলে কি গভর্নর আমাদের পুরো স্টেটের হেড। আর যেটা অ্যাপয়েন্টমেন্ট কি করবে? অ্যাপয়েন্টমেন্ট করবে হচ্ছে প্রেসিডেন্ট, অ্যাপয়েন্টমেন্ট করবে প্রেসিডেন্ট। ওকে, তারপরে হি হোল্ডস অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, যেটা প্রেসিডেন্টের ইচ্ছা মতো বা প্রেসিডেন্টের ইচ্ছা মতো সেই অফিসটা চলে। ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের প্লেজারের মতো সে অফিসটা হোল্ড করে বা অফিসটা রাখা আছে। এবার হি অলসো অ্যাক্টস অ্যাজ অ্যান এজেন্ট অফ সেন্টার, মানে এখানে গভর্নর সেন্টারের এজেন্ট হিসাবে কাজ করে। বোঝা গেল? দো হিম অর হার দ্য সেন্টার এক্সারসাইজেস কন্ট্রোল ওভার দ্য স্টেট, তার দ্বারা কি হবে? সেন্টার স্টেটের উপর কন্ট্রোল করবে। দ্য আমেরিকান কনস্টিটিউশনের ক্ষেত্রে কি হবে? অন দ্য কন্ট্রারি, প্রোভাইডস ফর এ ইলেক্টেড হেড ইন দ্য স্টেট, স্টেটের কি হবে? একজন ইলেক্টেড হেড থাকে, যেটা ইলেক্ট করা হয়। ইন দিস রেসপেক্ট, দ্য ইন্ডিয়া অ্যাডপ্টস দ্য কানাডিয়ান সিস্টেম। তাহলে ইন্ডিয়া কি সিস্টেম অ্যাডপ্ট করেছে? কানাডিয়ান সিস্টেম অ্যাডপ্ট করেছে। ইন্টিগ্রেটেড ইলেকশন মেশিনারি, ওকে, তাহলে কি বলা হলো? দ্য ইলেকশন কমিশন কন্ডাক্টস elections not only to the central legislature but also to the state legislature. But these bodies constituted by the president and the state have no say in this matter. The position in same with regards to the removal of its member as well. On the other hand, USA has separate machinery for conduct for election at the federal and state level. Integrated election machinery কি বলা হলো? দ্য ইলেকশন কমিশন কন্ডাক্টস ইলেকশনস নট অনলি সেন্ট্রাল লেজিসলেচার বাট অলসো টু দ্য স্টেট লেজিসলেচার। মানে একটা ইলেকশন আছে আমাদের ইন্ডিয়াতে, ওই একটা ইলেকশন কমিশনই সেন্টারের ইলেকশনকে কন্ডাক্ট করে আর স্টেটের ইলেকশনকে কন্ডাক্ট করে। ওকে, বাট দিস বডি ইজ কনস্টিটিউট বাই দ্য প্রেসিডেন্ট, এই বডিটা প্রেসিডেন্টের দ্বারা তৈরি। ওকে, অ্যান্ড দ্য স্টেট হ্যাভ নো সে ইন দিস ম্যাটার, স্টেটে ইলেকশন কমিশন নিয়ে কোনো কথা বলা হয়নি। দ্য পজিশন ইন সেম উইথ রিগার্ড টু দ্য রিমুভাল অফ ইটস মেম্বার অ্যাজ ওয়েল। মানে এই যে ইলেকশন কমিশনের যে মেম্বারকে সরানোর কর্তব্যটা কার আছে? রিগার্ডস টু রিমুভাল অফ ইটস অ্যাজ ওয়েল। ওকে, on the other hand, USA has separate machineries of
for the conduct of election at the federal and state level. স্টেট লেভেল আর ইলেকশন স্টেট লেভেলের আর হচ্ছে সেন্ট্রালের দুটোর জন্য আলাদা সেপারেট ইলেকশন কমিশন আছে ইউএসএ ইউএসএতে। ওকে, তো ইন্টিগ্রেটেড ইলেকশন কমিশনের ইন্টিগ্রেটেড ইলেকশন মেশিনারি মানে কী হচ্ছে যে ওয়ান ইলেকশন কমিটি প্রেজেন্ট ইন আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়া আর ওয়ান ইলেকশন কমিশন। ওকে, ওয়ান ইলেকশন কমিশন conduct election for state as well as সেন্টার, অর্থাৎ স্টেট লেজিসলেটিভ আর সেন্ট্রাল লেজিসলেটিভের জন্য কন্ডাক্ট করে। ভিটো ওভার স্টেট বিল, এটা মানে যে গভর্নর ইজ এম্পাওয়ার টু রিজার্ভ সার্টেন টাইপ অফ বিলস পাসড বাই দ্য স্টেট লেজিসলেচার। গভর্নরও কী করতে পারবে, স্টেট লেজিসলেচার দ্বারা সার্টেন টাইপস অফ বিল তৈরি করতে পারবে। ওকে, ফর কনসিডারেশন অফ দ্য প্রেসিডেন্টের কনসিডারেশন দিইং দ্য প্রেসিডেন্ট ক্যান উইথহোল্ড দিস অ্যাসেট টু সাচ বিল। প্রেসিডেন্ট চাইলেই এই ধরনের বিলটাকে কী করতে পারবে, উইথহোল্ড করতে পারবে, অর্থাৎ তুলে দিতে পারবে। ওকে, not only in the first instance but also in the second instance, প্রথম ইনস্ট্যান্সে না হলেও সেকেন্ড ইনস্ট্যান্সে তুলে দিতে পারবে। দ্য প্রেসিডেন্ট এনজয় অ্যাবসোলিউট ভিটো, প্রেসিডেন্ট কী করবে, এনজয় করতে পারবে অ্যাবসোলিউট ভিটো। ওকে, and not suspensive veto over state bills, but in US and Australia the state are autonomous within their fields, হবে within their fields and there is no provisions for any such reservation. তার মানে আমরা কি দেখতে পেলাম যে গভর্নর সেই স্টেটের জন্য কোনো বিল কিংবা কোনো বিল পাস করতে পারবে বাই স্টেট লেজিসলেচার দ্বারা, আর অবশ্যই প্রেসিডেন্সের কনসিডারেশনে। ওকে, প্রেসিডেন্ট ক্যান উইথহোল্ড দিস অ্যাসেন্ট টু সাচ বিল, প্রেসিডেন্ট ক্যান উইথহোল্ড মানে প্রেসিডেন্ট যদি চায়ও তাহলে সেই বিলটা কী করতে পারবে, উইথহোল্ড করতে পারবে বা তুলে দিতে পারবে। নট অনলি, শুধু প্রথমবারের জন্য না, দ্বিতীয়বারের জন্য তুলতে পারবে। নট অনলি ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স বাট অলসো ইন দ্য সেকেন্ড ইনস্ট্যান্স। thus the president enjoys absolute veto, তাহলে প্রেসিডেন্ট কি এনজয় করতে পারছে, অ্যাবসোলিউট ভিটো। ওকে, নট সাসপেন্সিভ ভিটো ওভার অ্যাবসোলিউট ভিটো ওভার স্টেট বিলসের উপরেও প্রেসিডেন্ট অ্যাবসোলিউট ভিটো এনজয় করতে পারছে। বাট ইন ইউএস অ্যান্ড অস্ট্রেলিয়াতে দ্য স্টেটস আর অটোনোমাস উইদিন দেয়ার ফিল্ডস অ্যান্ড দেয়ার ইজ নো প্রভিশনস ফর অ্যানি such reservation. Within their fields and there is no তার ফিল্ডসে থাকে, কোনো রিজার্ভেশন থাকে না ওদের ক্ষেত্রে। ওকে, ভিডিও হলো, এরপরে শেষ 12 পরে 13, 14 কমপ্লিট। এরপরে ডিসকাশনটা কি, ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন অফ দ্য ফেডারেল সিস্টেমের ক্ষেত্রে ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন। চলো এবার প্রথম থেকে টোটালটা দেখা হোক কী কী ছিল। তাহলে আমরা কী পড়ছিলাম, ইউনিটারি ফিচার্স, তাই না? আমরা কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম হচ্ছে ইউনিটারি ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রথম ফিচার্সে আমি যেটা পড়লাম
সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট হচ্ছে টোটালি স্ট্রং, সেন্ট্রালটা টোটালি স্ট্রং। ওকে, সেন্ট্রাল কি স্ট্রং। তো সেন্ট্রাল স্ট্রং গভর্নমেন্ট, স্ট্রং সেন্ট্রাল গভর্নমেন্ট লিখতে হতো অ্যাকচুয়ালি। তো স্ট্রং সেন্ট্রাল গভর্নমেন্ট। আর এক নম্বর গেল। কেন স্ট্রং সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা বলি। এর পিছনে কারণ হচ্ছে, ওকে, যে লিস্ট আছে না, ইউনিয়ন লিস্ট, ইউনিয়ন লিস্টটা বেশি স্টেট লিস্টের থেকে। ইউনিয়ন লিস্টটা বেশি স্টেট লিস্টের থেকে। আর হচ্ছে কনকারেন্ট লিস্ট আছে একটা। ওকে, তো এবার যদি কনকারেন্ট লিস্টের ক্ষেত্রে, কনকারেন্ট লিস্ট যেটা আছে, এই কনকারেন্ট লিস্টে 47টা আছে। কনকারেন্ট লিস্টের ক্ষেত্রে যদি স্টেট কনফ্লিক্ট করে, স্টেট যদি কনফ্লিক্ট করে তাহলে সেন্ট্রাল ফার্স্ট প্রেফারেন্স আসবে। সেন্ট্রাল কিসে, স্টেট যদি কনফ্লিক্ট করে সেন্ট্রাল কিসে আসবে, ফার্স্ট প্রেফারেন্স আসবে। আরেকটা 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 বিষয় ছিল রেসিডিউ, রেসিডিউ রেসিডিউ ওকে, তো রেসিডিউ সিস্টেম, রেসিডিউ যে সাবজেক্টটা আছে, এই রেসিডিউ সাবজেক্টটা সেন্ট্রালের আন্ডারে আছে, সেন্ট্রালের আন্ডারে আছে। ওকে, কার আন্ডারে আছে, সেন্ট্রালের আন্ডারে আছে। তো এইসব কারণের জন্য আমরা কি দেখতে পাচ্ছি, যে সেন্টার বেশি স্ট্রং। ওকে, সব কারণের জন্য আমরা কি দেখতে পাচ্ছি, সেন্টার সব থেকে বেশি স্ট্রং হলো। বাট ইউএসএ তো তা না, ইউএসএতে এই রেসিডিউ সিস্টেমটা সেন্টারের হাতে নেই। ইন ইউএসএ, ইউএসএ স্টেটের হাতে আছে। ওকে, রেসিডিউ সিস্টেমটা স্টেটের হাতে আছে। তো হয়ে গেল সেন্ট্রাল গভর্নমেন্ট কেন স্ট্রং। দুই নাম্বার, হচ্ছে সেন্ট্রাল গেল। হুম, অনেকগুলো আছে, 14টা বাবু। তো সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে কথা, সেন্ট্রাল গভর্নমেন্টের স্ট্রংটা সেটা নিয়ে কথা বললাম। এবার সিঙ্গেল কনস্টিটিউশন, সিঙ্গেল কনস্টিটিউশন, সিঙ্গেল কনস্টিটিউশন অর্থাৎ বলতে গেলে যে আমাদের ইন্ডিয়া, ওকে, ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু ডুয়াল গভর্নমেন্ট। ইন্ডিয়া কি ডুয়াল গভর্নমেন্ট, ইন্ডিয়া ডুয়াল গভর্নমেন্ট হওয়া সত্ত্বেও অনলি ইন্ডিয়ান সিটিজেনশিপই ইন্ডিয়া পাবে। ইন্ডিয়া কী হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপই পাবে। ইন্ডিয়া, ইন্ডিয়ান সিটিজেনশিপ, ও সরি, সিটিজেনশিপ নিয়ে কথা বলছি না এখন, কনস্টিটিউশনের কথা বলছি। একটাই কনস্টিটিউশন থাকবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকবে, বুঝা গেল। তো ডুয়াল গভর্নমেন্ট হওয়ার পরও ইন্ডিয়ান কনস্টিটিউশনই থাকবে শুধুমাত্র, স্টেটের কোনো নির্দিষ্ট কনস্টিটিউশন থাকবে না। আর তুমি দেশের যেখানে খুশি সেখানে জন্মগ্রহণ করো না কেন, তুমি প্রত্যেক জায়গাতেই তুমি ইন্ডিয়ান, ইন্ডিয়ার সব রকম, আহ, তুমি দেশের যেখানে খুশি সেখানে জন্মগ্রহণ করো না কেন, হ্যাঁ, কি বললাম, তুমি দেশে যেখানে খুশি সেখানে জন্মগ্রহণ করো না কেন, ডাজ নট ফ্যাক্ট, কোনো ম্যাটার রাখে না। বাট তুমি সেম রাইটসই এনজয় করতে পারবে, এখানে রাইটসের বিষয় আসবে না। ওকে, এখানে অনলি সিঙ্গেল সিট কনস্টিটিউশন থাকবে, ব্যাস ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকবে, ডুয়াল গভর্নমেন্ট হওয়ার পর ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকবে। আর একটা কথা আছে, সেটা হচ্ছে ইউএসএ যে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে স্টেটের জন্য তাদের নিজস্ব কনস্টিটিউশন থাকে, সেন্ট্রালের কনস্টিটিউশন থাকে নিজস্ব, সেন্ট্রাল আর স্টেট
দুটোতে নিজস্ব কনস্টিটিউশন থাকে ইউএসএ ফেডারেল সিস্টেমে। ওকে, হলো। এরপরে সিঙ্গেলটা গেল। এবার সিঙ্গেল সিটিজেনশিপ। আমাদের ইন্ডিয়ার সিঙ্গেল কনস্টিটিউশন, ডুয়াল গভর্নমেন্ট, বাট এখানে অনলি ইন্ডিয়ান সিটিজেনশিপই পাওয়া যাবে। অর্থাৎ তুমি ইন্ডিয়া যেখানে বর্ন করো বা যেখানে রিসাইড করো না কেন, রেসিডিউ মানে তোমার হচ্ছে কি বলা হয়, বসবাস করো না কেন, তুমি অনলি ইন্ডিয়ান ইন্ডিয়ান সিটিজেনশিপটাই পাবে, একটা স্টেটের কোনো সিটিজেনশিপ নেই। হলো। আর আরেকটা বিষয়, তুমি ইন্ডিয়ার যে কোনো জায়গাতেই থাকো না কেন, তুমি ইন্ডিয়ান যত ফান্ডামেন্টাল রাইটস আছে সেই সব ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কী করতে পারবে, এনজয় করতে পারবে। ব্যাস হয়ে গেল। এবার 4 নাম্বার, আমাদের যে কনস্টিটিউশনটা, এই কনস্টিটিউশনে কিন্তু আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনটা হচ্ছে অ্যামেন্ড করা যাবে আমাদের কনস্টিটিউশন, তাই না? হ্যাঁ, আমাদের কনস্টিটিউশন তো অ্যামেন্ডমেন্ট করা যাবেই। আর কি রুলসগুলো ছিল, 4 নাম্বারটা কি ছিল, 4 নম্বর 8 রুলস ছিল, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, আমাদের কনস্টিটিউশন কিন্তু ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সি সি ফ্লেক্সি ফ্লেক্সিবিলিটি, আমাদের কনস্টিটিউশনটা কি ফ্লেক্সিবিলিটি। তো এখান থেকে আমরা কি বলতে পারছি, এখান থেকে আমরা এটাই বলতে পারছি যে আমাদের কনস্টিটিউশনটা একদম রিজিড কনস্টিটিউশন না। ওকে, আমাদের কনস্টিটিউশন রিজিড কনস্টিটিউশন না, রিজিড না, নট মোর রিজিড। ওকে, খুব বেশি রিজিড না আমাদের কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশন ফ্লেক্সিবল। যদি না যদি যদি প্রয়োজন পড়ে তাহলে আমাদের কনস্টিটিউশনকে কী করা যাবে, অ্যামেন্ডমেন্ট করা যাবে। যদি প্রয়োজন পড়ে আমাদের কনস্টিটিউশন কী করা যাবে, অ্যামেন্ডমেন্ট করা যাবে। ওকে, আমাদের কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করা যাবে। এই অ্যামেন্ডমেন্ট করার জন্য কারা কারা থাকবে, অ্যামেন্ডমেন্ট করার জন্য সেন্টারও থাকবে প্লাস স্টেটও থাকবে, দুজন মিলেই কনস্টিটিউশনকে কী করতে পারবে, অ্যামেন্ড করতে পারবে। এবার এখানে তোমার ইউনিটারি বিষয়টা কোথায় আসলো, ফ্লেক্সিবিলিটি ইউনিটারি বিষয়টা ছিল। ফ্লেক্সিবিলিটি আমি তো এগুলো আলোচনা করলাম, সিঙ্গেল কনস্টিটিউশন ফ্লেক্সিবিলিটি অফ দ্য কনস্টিটিউশনের ফ্লেক্সিবিলিটি নিয়ে তো আলোচনা করলাম 4 নম্বরে, তাই না? চারিতে 4 নম্বর, flexibility not rigid, amended unitary action of the parliament rather than the simple majority of the special majority. Further, the power initiative amendment by the constitution lies only in the center. ও হ্যাঁ, হয়েছে, মনে পড়ে গেছে। তো ফ্লেক্সিবিলিটি তাহলে সেন্টার স্টেট দুটো করতে পারবে। আর এটা যে মেজরিটিগুলো ইউজ করা যাবে, সেই মেজরিটিগুলো হচ্ছে সেন্টারে, দুটো মেজরিটি আছে, একটা হচ্ছে স্পেশাল মেজরিটি আর একটা হচ্ছে সিম্পল মেজরিটি। ওকে, স্পেশাল মেজরিটি আর একটা কি সিম্পল মেজরিটি, ব্যাস এটা গেল। আর এবার যে সবসময় স্টেট কখনো বলতে হবে না কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করার অধিকার স্টেটের নাই। ওকে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে পারবে না, স্টেট কান্ট, স্টেট পারবে না। মেনলি এটা কার হাতে থাকে, স্পেশালি এটা হাতে থাকে, সেন্ট্রাল হাতে থাকে।
অ্যামেন্ডমেন্ট পাওয়ার। ওকে, সেন্টারের সেন্টারের হাতে বিশেষ স্পেশালি থাকে অ্যামেন্ডমেন্ট পাওয়ারটা। তো তার মানে মেনলি তোমার ফ্লেক্সিবিলিটিতে কি দেখা গেল, এটাই সেন্টারে আগে বলতে পারবে। হয়েছে, ফ্লেক্সিবিলিটি গেল। তারপর 5 নাম্বার, 5 নাম্বারটাতে যাও। 5 নাম্বারতে বলা হলো যে ইন্ডিয়ান যে কনস্টিটিউশন, নো ইকুয়াল রিপ্রেজেন্টেশন, নো ইকুয়াল স্টেট রিপ্রেজেন্টেশন, নো ইকুয়াল স্টেট রিপ্রেজেন্টেশন না, নো ইকুয়ালিটি অফ স্টেট রিপ্রেজেন্টেশন, নো ইকুয়ালিটি অফ স্টেট রিপ্রেজেন্টেশনস, নো ইকুয়ালিটি ইন স্টেট রিপ্রেজেন্টেশন। এর মানে আমাদের নর্মালি ক্ষেত্রে, যদি তুমি অন্য ফেডারেল সিস্টেমে যাও, সেই ফেডারেল সিস্টেমের ক্ষেত্রে স্পেশালি আমেরিকা আমেরিকাতে টোটাল হচ্ছে 50টা স্টেট, আর প্রত্যেকটা স্টেট থেকে 2টো রিপ্রেজেন্টেটিভস নেওয়া হয়। এই হিসাবে 100টা রিপ্রেজেন্টেটিভস আপার হাউসে রাখা হয়, 100 রিপ্রেজেন্টেটিভস আপার হাউসে যায়। হুম 100টা রিপ্রেজেন্টেটিভ আপার হাউসে যায়। এবার যেগুলো স্মল, এর ফলে কি হয়, যেগুলো স্মল স্টেট তারা একটা সেফগার্ড পায়, টেক এ সেফগার্ড। বাট আমাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, আমাদের ক্ষেত্রে আপার হাউসে, হুম আপার হাউস দ্যাটস মিন রাজ্যসভাতে রাজ্যসভাতে সব স্টেট থেকে একই সংখ্যক রিপ্রেজেন্টেটিভ যায় তা কিন্তু না। ওকে, এটা হচ্ছে পপুলেশনের ভিত্তিতে যায়। কিসের ভিত্তিতে যায়, পপুলেশনের ভিত্তিতে যায়। সেটা 1 থেকে 50 হতে পারে, এক একটা স্টেটে 1 থেকে 50 হতে পারে, সেটা পপুলেশনের ভিত্তিতে যায়। ব্যাস। তো এটা হচ্ছে ইউনিটারি একটা ফাংশন। ব্যাস হলো। আর 6 নাম্বার, 5 নাম্বারে দেখলাম নো ইকুয়ালিটি অফ স্টেট রিপ্রেজেন্টেটিভস, স্টেট রিপ্রেজেন্টেটিভসে কোনো রকম ইকুয়ালিটি থাকে না। পপুলেশনের কেসটাতে এই ঘটনাটা গেল। এবার তারপরে কি 6 নাম্বার কেসটা কি, 6 নাম্বার গেল। 6 নাম্বার তা হচ্ছে এমার্জেন্সি, মনে তো ছিলই, 6 এমার্জেন্সি ছিল এটা ভাবছিলাম। আচ্ছা যাই হোক, তো এমার্জেন্সি, এমার্জেন্সি প্রভিশনস আমাদের ইন্ডিয়াতে হুম এমার্জেন্সি প্রভিশনসটা আছে, বাট অন্যান্য কোনো ফেডারেল সিস্টেমে এই বিষয়টা নেই। আর কোনো স্পেশাল এমার্জেন্সি কেসে হ্যাঁ সেন্ট্রাল 3 ধরনের এমার্জেন্সি আছে আমাদেরটাতে, একটা সেন্ট্রাল, স্টেট, আর একটা হচ্ছে ইকোনমিক বা ফাইন্যান্সিয়াল। কটা আছে, 3টা আছে, সেন্ট্রাল, স্টেট আর ফাইন্যান্সিয়াল। এই 3 ধরনের এমার্জেন্সি আমাদের ইন্ডিয়াতে আছে। ওকে, সেন্ট্রাল আছে, স্টেট আছে, ফাইন্যান্সিয়াল আছে। এই 3 ধরনের এমার্জেন্সি আমাদের এখানে আছে, মানে আমাদের স্টেটে, সরি আমাদের দেশে আছে। আর এই সময় যখন এমার্জেন্সিটাকে অ্যাপ্লাই করা হবে, যখন এমার্জেন্সি অ্যাপ্লাই করতে পারবে সেন্টার। ওকে, এমার্জেন্সি করতে পারবে, এমার্জেন্সি অ্যাপ্লাই করতে সেন্টার, স্টেট পারবে না। আর যখন যখন অ্যাপ্লাই করবে তখন স্টেটের যত প্রভিশনস বা যে স্টেটের যত ক্ষমতাটাকে টোটালটা কেড়ে নেওয়া হবে, স্টেটের কাছে কোনো ক্ষমতা থাকবে না। ওকে,
স্টেটের কাছে কোনো ক্ষমতা থাকবে না। আর এটাতে এই সময়টাতে কোনো রকমভাবেই অ্যামেন্ডমেন্টের কোনো প্রয়োজন পড়বে না। ওকে, যে অ্যামেন্ডমেন্ট হবে তারপরে, মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কোনো প্রয়োজন পড়বে না। স্টেটেতে কোনো ক্ষমতা থাকবে না, টোটালি স্টেটটা সেন্ট্রালের কন্ট্রোলে চলে যাবে। স্টেট টোটালি সেন্ট্রাল কন্ট্রোল হয়ে যাবে। ওকে, তো এমার্জেন্সি প্রভিশনস আছে। আর স্টেট কিন্তু কোনো রকম এমার্জেন্সি প্রভিশনসের কোনো রকম পাওয়ার স্টেটের হাতে নেই। এমার্জেন্সি প্রভিশনের কোনো রকম পাওয়ার স্টেটের হাতে নেই। তো ব্যাস হয়ে হলো এটা। কিন্তু ইউএসএতে কিন্তু, বা ইউএসএ এইগুলো ঘটনা ঘটে না, ইউএসএ এই ঘটনাগুলো ঘটে না। তো হয়ে গেল, ব্যাস এমার্জেন্সি প্রভিশনস নিয়ে কথা বললাম। হুম, তার মানে ওই টাইমটাতে, হ্যাঁ একটা কথা, ওই টাইমটাতে কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিন্তু মানে ওই টাইমটাতে পুরো ইউটারি হয়ে যায় ওই টাইমটাতে। এবার সিঙ্গেল সিটিজেনশিপ তো বলে দিলাম না। তারপরে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। নেক্সট আমরা কি পড়বো? ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। এর মানে কি? এর মানে হচ্ছে এটাই যে ইন্ডিয়াতে আমাদের ইন্ডিয়াতে সেন্টারের টপে আছে, হ্যাঁ, সেন্টারের টপে আছে হচ্ছে সুপ্রিম কোর্ট। আর স্টেটের টপে আছে স্টেট স্টেটের টপে আছে হচ্ছে হাইকোর্ট। স্টেটের টপে আছে হাইকোর্ট। তো স্টেটও যেমন সুপ্রিম কোর্টও যেমন হচ্ছে তোর কনস্টিটিউশনটাকে ফলো করবে, হাইকোর্টও কনস্টিটিউশনকে ফলো করবে। ওকে, কনস্টিটিউশন এনফোর্স হবে, প্লাস এখানে স্টেট লও অ্যাপ্লাই হবে। স্টেটের যে ল আছে সেটা অ্যাপ্লাই হবে, প্লাস এখানেও স্টেট ল অ্যাপ্লাই হবে। তো ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি হিসেবে কাজ করে এখানে। আর কি, ব্যাস হয়ে গেল। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, যেমন আমেরিকাতে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে সেন্ট্রালের ক্ষেত্রে সেটা হচ্ছে ফেডারাল জুডিশিয়ারি হয়, যেটা ফেডারেল জুডিশিয়ারিতে কি ঘটনা ঘটে, যেটা ফেডারেল সিস্টেমকে ফলো করে। ওকে, মানে আই মিন হচ্ছে সেন্ট্রাল কনস্টিটিউশন ফলো করে। আর এখানে কি হয়, স্টেটের ক্ষেত্রে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে স্টেট জুডিশিয়ারি। আর স্টেট জুডিশিয়ারিতে ওরা হচ্ছে স্টেটের কনস্টিটিউশনটাকে স্পেশালি ফলো করা হয়। দেখ কি লেখা আছে, স্টেট ল। ইউএসএতে কি হলো, ওখানে হয়ে গেল ওটাই, ডাবল সিস্টেম অফ কোর্টস, যেখানে ডাবল সিস্টেম অফ কোর্ট আছে, whereby ফেডারেল লস আর enforced by the federal judiciary and the state laws আর স্টেট জুডিশিয়ারি পালন করা হয়। হলো, ব্যাস। তার মানে কি, ডাবল জুডিশিয়ারি। ঠিক আছে, কোথায় এটা? এটা ইউএসএতে ডাবল জুডিশিয়ারি আছে, ডাবল জুডিশিয়ারি। 8 নাম্বার, অল ইন্ডিয়া সার্ভিস। অল কি লেখা ছিল? ইন্ডিয়ান সার্ভিস, তাই না? বা বলতে গেলে সেন্ট্রাল জাতীয় অল ইন্ডিয়ান সার্ভিস, হ্যাঁ তাই তো লেগে আছে মাথা। অল ইন্ডিয়ান সার্ভিস, অল ইন্ডিয়ান সার্ভিস। ইউএসএতে কি ঘটনা ঘটে, ইউএসএ বা আমেরিকাতে, হুম, সেন্টার বা যে কোনো ফেডারেল সিস্টেমে সেন্টারও সেন্টার স্টেট এই দুটোই, কি কি বললাম, সেন্টার আর স্টেট, হ্যাঁ, এই দুইজনাই, কি বললাম, সেন্টার স্টেট এই দুজনাই ইউএসএতে সার্ভিস প্রোভাইড করবে। ওকে, ইন্ডিয়াতে তাই, সেম অ্যাজ ইন্ডিয়া, সেম।
ইন্ডিয়াতে এই কেসগুলো দেখা যায়, ইন্ডিয়াতে সেম কেস দেখা যায়। ওকে, এবার এটা সেম কেস দেখা যায়, বাট ইন্ডিয়াতে আরেকটা বিষয় আছে। ইন্ডিয়াতে অল ইন্ডিয়া সার্ভিস মাধ্যমে আইএএস, আইপিএস এদেরকে রিক্রুটমেন্ট করার সময় ইন্ডিয়ার সেন্ট্রালের হাতে পাওয়ার থেকে সেন্ট্রালি এই এক্সামগুলো কন্ডাক্ট করে। ঠিক আছে, কি বললাম? সেন্ট্রালের হাতে পাওয়ার থাকে আর সেন্টারই এই এক্সামগুলো কন্ডাক্ট করে। হয়ে গেল, ভালো কথা, সেন্টারিতে কন্ডাক্ট করবে। আর এদের ট্রেনিংয়ের যে বিষয়টা, সেই ট্রেনিং বিষয়টা কিন্তু সেন্টারের হাতেই থাকে, সেন্টারই সেটা টোটালটাকে কর্তব্য সহকারে পালন করে। ব্যাস হয়ে গেল 8 নম্বর ইউনিটারি সিস্টেম নিয়ে আলোচনা করলাম। 8-এর পর 9 নম্বর কেসটাতে কি আছে? অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর আছে, পার্লামেন্টারি অথরিটি ওভার স্টেট আছে, তাই না? অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর আছে। কি 9 নম্বর? অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর। তো গভর্নরের অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হচ্ছে। এরপর ভিডিওটা বলতে হবে, ভিডিওর গভর্নর তো একই সঙ্গে না। অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর, তো গভর্নরকে অ্যাপয়েন্টমেন্ট করবে হচ্ছে প্রেসিডেন্ট। আর গভর্নর হেড অফ স্টেটের হেড। তো গভর্নর পাস করতে পারবে বিল, ওকে, বাই স্টেট লেজিসলেচার। ওকে, কিন্তু প্রেসিডেন্ট এই বিলকে উইথ হোল্ড করতে পারবে, নট অনলি ফার্স্ট ইনস্ট্যান্স, ওকে, অ্যান্ড সেকেন্ড ইনস্ট্যান্স, দুটোতেই। আর একটা কথা আছে, অ্যাকচুয়ালি গভর্নর হচ্ছে কন্ট্রোলার অফ স্টেট বাই ফ্রম সেন্টার, ফ্রম ফ্রম সেন্ট্রাল, ওকে, ফ্রম সেন্ট্রাল, বা বলতে গেলে কন্ট্রোলার বা অর এজেন্ট। ব্যাস, আমি তো ভিডিওটা একসময় বলে দিলাম, তাই না? হ্যাঁ, এটা ভিটো ছিল, এই যে পাশের যে বিল, এটা ভিটো পাওয়ার, বুঝা গেল? ভিটোটা একসময় বলে দিয়েছি। গভর্নর অ্যাপয়েন্টমেন্ট তো হলোই, বড় কাজ না। ভিটো ওভার স্টেট বিল, আমি ওটা ভিটো ওভার স্টেট বিল বলে দিলাম। কি এটা? ভিটো ওভার স্টেট বিল। ব্যাস, 10 নম্বর হলো। 10-এর পরে এবার 11 নম্বর, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি বলেছি তো, তাই না? ইন্টিগ্রেটেড অডিট মেশিনারি, এই কেসটা একটু অন্যরকম। হ্যাঁ, ইন্টিগ্রেটেড অডিট মেশিনারি, ইন্টিগ্রেটেড অ্যাডিট মেশিনারির ক্ষেত্রে কেসটা কি?
ইন্টিগ্রেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে কেসটা হচ্ছে এবার দেখা যাচ্ছে তো কি বললাম হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যাডেড মেশিনারিতে কন্ট্রোলার, ওকে, আর হচ্ছে অডিটর জেনারেল যেটা সেটা কন্ট্রোল করবে অ্যাকাউন্ট বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেটের ক্ষেত্রে। আর এটা অ্যাপয়েন্টমেন্ট কী করবে আর রিমুভাল কী করবে প্রেসিডেন্ট। কার দ্বারা হবে? প্রেসিডেন্টের দ্বারা হবে। ব্যাস, এই ঘটনাটা এখানে বলা হলো। এবার ইন্টিগ্রেটেড 12 নম্বরটা ইন্টিগ্রেটেড ইলেকশন কমিশনস। ইন্টিগ্রেটেড ইলেকশন কমিশন এর মানে যে স্টেট, ঠিক আছে, স্টেট লেজিসলেচার কিংবা তোমার সেন্ট্রাল লেজিসলেচার কিংবা লোকসভা ভোট, ওকে, কিংবা রাজ্য লোকসভা ভোট আর হচ্ছে স্টেট লেজিসলেচার যে ভোটগুলো হবে, এই ভোটের যে ইলেকশনটা, হ্যাঁ, এই ভোটারগুলো যে ইলেকশনটা, সেই ইলেকশনটা কে কন্ডাক্ট করবে? ইলেকশন কমিশন একজনই। বাট অন্যান্য দেশ যেমন ইউএস বা আমেরিকা, এদের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? এদের ক্ষেত্রে সেন্ট্রালের যে ভোটটা কন্ডাক্ট করে সেটা সেন্ট্রাল ইলেকশন কমিশন করে, আর স্টেটের ক্ষেত্রে স্টেটের ইলেকশন কমিশন করে, স্টেটের ইলেকশন কমিশন কন্ডাক্ট করে। বোঝা গেল? তো ইন্টিগ্রেটেড ইলেকশন কমিশন হলো। আর কিছু 12টা 14টা আছে না, ভিটো হলো, ইন্টিগ্রেটেড ইলেকশন মেশিনারি হলো, তারপরে পার্লামেন্ট অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নমেন্ট হয়েছে, পার্লামেন্টস অথরিটি ওভার স্টেট লিস্ট। হ্যাঁ, পার্লামেন্টস অথরিটি ওভার স্টেট লিস্ট, পার্লামেন্টস অথরিটি ওভার স্টেট লিস্ট। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথাটাই তো এখন এখানকার বিষয় ছিল। পরে 13 নম্বরটা না, 12 পর 13, পার্লামেন্ট অথরিটি অফ স্টেট লিস্ট, পার্লামেন্ট অথরিটি অফ স্টেট লিস্ট। এই কেসটাতে কি ঘটনা ঘটে? এই কেসটাতে যে স্টেট লিস্টগুলো দেওয়া হলো না 66টা, এই স্টেট লিস্টের উপরে টোটালি, হ্যাঁ, টোটালি কন্ট্রোল কিন্তু স্টেটে থাকে না। টোটাল কন্ট্রোল, এখানে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছিল, সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এক্সক্লুসিভ কন্ট্রোল। তো কি বললাম? স্টেট লিস্টের উপরে, হ্যাঁ, নো এক্সক্লুসিভ কন্ট্রোল বাই কন্ট্রোল বাই স্টেটের দ্বারা কোনো এক্সক্লুসিভ কন্ট্রোল থাকে না স্টেট লিস্টের উপরে। যদি পার্লামেন্ট চায়, ওকে, তাহলে একটা রেজলিউশন পাস্ট হবে বাই রাজ্যসভা দ্বারা কি করবে? একটা রেজলিউশন পাস করবে, কিসের ইন্টারেস্টে? ফর ন্যাশনাল ইন্টারেস্ট। ন্যাশনাল ইন্টারেস্টের জন্য একটা রেজলিউশন পাস করবে, হ্যাঁ, আর যেখানে স্টেট কিছু করতে পারবে না, ওই স্টেট কিছুই করতে পারবে না। তো এটা হলো, কিন্তু একটা বিষয় আছে এখানে, আর কিছু না, ঠিক আছে, স্টেট রেজলিউশন পাস করবে, হ্যাঁ। আর যদি পার্লামেন্ট চায়, ওকে, আবার যদি পার্লামেন্ট যদি আবার চায়ও, তাহলে এই রেজলিউশনটা কি করতে পারবে? এক্সটেন্ড করতে পারবে।
পার্লামেন্ট যদি চায়ও তাহলে এই রেজলিউশনটা কি করতে পারবে, এক্সটেন্ডও করতে পারবে। ব্যাস, এটাই বললো। এটা এটা এমার্জেন্সি থাকতে হবে তার কোনো মানে নেই, এমার্জেন্সি নাও থাকে, ওকে, তাও এই কেসটা করতে পারবে। এবার আর একটা ছিল, সেটা হচ্ছে 14 নম্বর, সেটা হচ্ছে, সবই বললাম তাই না, অল ইন্ডিয়া এমার্জেন্সি নো ফ্লেক্সিবিলিটি, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি কথা, সিঙ্গেল সিটিজেনশিপ, সিঙ্গেল কনস্টিটিউশন, তারপরে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কথা হয়েছে, স্টেট নট আনডিস্ট্রাক্টেবল, হ্যাঁ এটা নিয়ে কথা বলে, স্টেট নট আনডিস্ট্রাক্টেবল। মেন কথাটাই হয়নি। 14 নম্বর, স্টেট নট আনডিস নট states not indestructible, not indestructible, এর মানে ঘটনাটা এরকম যে স্টেট ক্যান নট চেঞ্জ ইউনিল্যাটারাল, যেটা ছিল ল্যাটারাল শব্দ যেটা ছিল তাই না, শব্দটা হ্যাঁ ঠিক বলেছি, ইউনিল্যাটারাল, স্টেট ক্যান নট চেঞ্জ ইউনিল্যাটারাল, স্টেট ক্যান নট চেঞ্জ ইউনিল্যাটারাল চেঞ্জেস, চেঞ্জ করতে পারবে না। সেই চেঞ্জগুলো কি, এরিয়া মানে বাউন্ডারি, বাউন্ডারি, তারপরে নেম, এইসব জিনিস, আরও আছে অনেক কিছু, বাউন্ডারি, নেম, তারপরে হ্যাঁ এরিয়া, ঠিক লিখেছিলাম তো, এরিয়া, বাউন্ডারি, নেম, এরিয়া, এগুলোকে চেঞ্জ করতে পারবে না। যদি চেঞ্জ করতে চাও তাহলে সেই পাওয়ারটা থাকবে হচ্ছে সেন্ট্রালের হাতে, সেন্ট্রাল ক্যান চেঞ্জ, ওকে, সেন্ট্রাল ক্যান মানে সেন্ট্রাল এগুলোকে চেঞ্জ করতে পারবে, সেন্ট্রাল এগুলোকে চেঞ্জ করতে পারবে, ওকে, এই জিনিসগুলোকে সেন্ট্রাল চেঞ্জ করতে পারবে, ও পারবে না। তো হলো, তার মানে কি বোঝাচ্ছে, আমাদের স্টেট তাহলে কি বোঝা যাচ্ছে, আমাদের যে স্টেট, ও হ্যাঁ চেঞ্জটা কী করে করতে পারবে সেটা বলি, চেঞ্জটা করতে পারবে হচ্ছে সিম্পল মেজরিটি দ্বারা। কীভাবে হবে এটা, সিম্পল মেজরিটি, এটা সিম্পল মেজরিটি দ্বারা চেঞ্জ হওয়া সম্ভব, ব্যাস হলো। আচ্ছা, একটা লাইন এখানে ছিল, সেটা হচ্ছে এই যে ইন্ডিয়ান ফেডারেশন ইজ অ্যান indestructible union, indestructible union of destructible state, destructible স্টেটের indestructible union, okay. The American Federation on the other hand is described as an indestructible union of indestructible state, ব্যাস হয়েছে। ফিচার্সগুলো হলো ইন্ডিয়ান স্টেটের, হ্যাঁ ইন্ডিয়ান স্টেটের সব ফিচার্সগুলো হলো। এবার ক্রিটিক্যাল
evaluation of the federal system. Critical evaluation of the federal system. বাপরে এগুলোই আছে, মানে দুটো পেজ মোটামুটি, তাই না? ক্রিটিক্যাল এভ্যালুয়েশন অফ দ্য ফেডারেল সিস্টেম। ফেডারেল সিস্টেমের ক্রিটিক্যাল এভ্যালুয়েশন এখন বুঝতে করবে। চলো করি, আগে একবার রিডিং করব, রিডিং পড়ার পরে তারপরের বাড়ি কি কি বলেছে সেটা ডিসকাস করব। চলো দেখো কি বলা হলো। দ্য অ্যাবভ সো কি হলো, from the above it is clear that the constitution of India has divided from the traditional federal system like US, Switzerland and Australia, and incorporate a large number of unity and non-federal features, titled tilting the balance of power in favor of the center. This has promoted the constitutional expert to challenge the federal character of the Indian constitution. Thus, K.C. Wares described the Constitution of India as quasi-federal and remarked that Indian Union is a unitary state with subsidiary federal features rather than a federal state with subsidiary unitary features. চলো আরেকবার পড়ি। From the above it is clear, আমরা ক্লিয়ার করলাম, the Constitution of India has divided from the traditional federal system like US, Switzerland and Australia, and incorporate a large number of unitary and non-federal features. না আমাদের ইন্ডিয়া ট্র্যাডিশনাল ফেডারেল সিস্টেম আছে, আর লার্জ নাম্বার অফ ইউনিটারি আর নন ফেডারেল ফিচার্স আছে, tilting the balance of power in favor of the center. Okay, this has promoted the constitutional experts to challenge the federal character. This has promoted the constitutional expert to challenge the federal character of the Indian constitution. Okay, মানে কনস্টিটিউশনাল এক্সপার্টদের ক্ষেত্রে খুব চ্যালেঞ্জের বিষয় ছিল ফেডারেল ক্যারেক্টার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশন দুই ধরনের ক্যারেক্টারকে প্রকাশ করার জন্য। দাস কেসি হোয়ার্স ডিসক্রাইবড দ্য কেসি হোয়ার্স ডিসক্রাইবড দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাজ কোয়াসি ফেডারেল। তো আমাদের ইন্ডিয়াকে কি বলা হয়? কোয়াসি ফেডারেল বলা হয়। ওকে, হি রিমার্ক দ্যাট ইন্ডিয়ান ইউনিয়ন ইজ এ ইউনিটারি স্টেট। তিনি বললেন যে ইন্ডিয়ান ইউনিয়ন হচ্ছে একটা ইউনিটারি স্টেট। ওকে, উইথ সাবসিডিয়ারি ফেডারেল ফিচার্স রাদার দেন এ ফেডারেল স্টেট উইথ সাবসিডিয়ারি ইউনিটারি ফিচার্স। মানে আমাদের কিছু কিছু ফেডারেল ফিচার্স আছে আর কিছু কিছু ইউনিটারি ফিচার্সও আছে, তো দুটো মিলেই আমাদের আছে, তো ওই জন্য বলে কোয়াসি ফেডারেল এটাকে। তাহলে কোয়াসি ফেডারেল কেন বলা হয়? দ্য ইন্ডিয়ান ইউনিয়ন ইজ এ ইউনিটারি স্টেট উইথ সাবসিডিয়ারি ফেডারেল ফিচার্স রাদার দেন a federal state with subsidiary unitary features. According to K. Santhanam, the two factors have been responsible for increasing the unitary bias tendency of centralization of the constitution. According to K. Santhanam, the two factors have been responsible for increasing the unitary bias tendency of centralization of the constitution. There is এক নম্বর the Domitians of the কি বলা হলো? The two factors have been responsible for increasing the unitary bias tendency of centralization of the constitution. There are the Domitians of the center in the financial sphere and the dependence of the state upon the central grants. Okay, দুই নম্বরটা কি বলতে? emergency of a powerful erstwhile planning commissions which control the development process in the states. He observed India has practically functioned as a unitary state, though
the union and the state have tried to function formally and legally as a federation. As a federation. তাহলে আমাদের কি বলা হলো? According to K. Santhanam, the two factors have been responsible for increasing the unitary bias of the constitution. Okay, these are the dominance of the center in the financial sphere and the dependence of the state upon the central grants. The emergency of powerful astral planning commission which control the development process in the states. যে নীতি আয়োগ দেখো নিচে লেখা আছে 2015 সালের প্ল্যানিং কমিশন ওয়াজ replaced by a new body called নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। তাহলে কি হলো 2015-এ দ্য প্ল্যানিং কমিশন ওয়াজ রিপ্লেসড বাই এ নিউ বডি কল্ড দ্য নীতি আয়োগ। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা এখানে দেখলাম দুটো ফ্যাক্টর রেসপন্সিবল কিসের জন্য? ইনক্রিজিং দ্য ইউনিটারি বায়াস টেন্ডেন্সি, মানে সেন্ট্রালাইজড এক কথায়। এক নাম্বার, দ্য ডমিশিয়ান্স অফ সেন্টারের ডমিশিয়ান্সটা নেওয়া ইন দ্য ফাইন্যান্সিয়াল স্ফেয়ার অ্যান্ড দ্য ডিপেন্ডেন্স অফ দ্য স্টেট আপন দ্য সেন্ট্রাল, মানে সেন্টারের ডমিশিয়ান্সটা থাকবে, ফাইন্যান্সিয়াল স্ফেয়ারের ক্ষেত্রে সেন্টারের ডমিশিয়ান্সটা থাকবে, মানে সেন্টারের ডমিশিয়ান্সটা বেশি। ওকে, in the financial sphere and thus dependence of the state upon the central gains. আর স্টেট কার উপর ডিপেন্ডেন্ট হবে? সেন্টারের উপর ডিপেন্ডেন্ট হবে। 2 নাম্বার, দ্য এমার্জেন্সি অফ এ পাওয়ারফুল আর্স্টওয়াইল প্ল্যানিং কমিশন, দ্য এমার্জেন্সি অফ এ পাওয়ারফুল আর্স্টওয়াইল প্ল্যানিং কমিশন হুইজ কন্ট্রোল করছে দ্য ডেভেলপমেন্ট প্রসেস ইন দ্য স্টেটস, যেটা ডেভেলপমেন্ট প্রসেস অফ দ্য স্টেটকে কী করছে? স্টেটে যে ডেভেলপমেন্ট প্রসেস সেটাকে কন্ট্রোল করবে একটা কমিশন, সেই কমিশনের নাম হচ্ছে নীতি আয়োগ। ওকে, যে নীতি আয়োগ কি বলছে? দ্য প্ল্যানিং কমিশন ওয়াজ রিপ্লেসড বাই এ নিউ বডি কল নীতি আয়োগ। ও আচ্ছা, নীতি আয়োগের দ্বারা সেই প্ল্যানিং কমিশনটা কী করেছে? রিপ্লেসড করে দেওয়া হয়েছে, মানে নীতি আয়োগ অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট প্রসেস যেটা, সেই ডেভেলপমেন্ট প্রসেসকে হুইজ কন্ট্রোল দ্য ডেভেলপমেন্ট প্রসেস ইন দ্য, আচ্ছা, নীতি আয়োগ ডেভেলপমেন্ট প্রসেস ইন দ্য ইন্ডিয়া, মানে ইন দ্য স্টেটের ডেভেলপমেন্ট প্রসেস নিয়ে কথা, মানে ডেভেলপমেন্ট প্রসেসকে কন্ট্রোল করে। নীতি আয়োগ স্টেটের ডেভেলপমেন্ট প্রসেসকে কন্ট্রোল করে। নীতি আয়োগ স্টেটের ডেভেলপমেন্ট প্রসেসকে কী করে? কন্ট্রোল করে। হি অবজার্ভ ইন্ডিয়া হ্যাজ প্র্যাকটিক্যালি ফাংশনড অ্যাজ এ ইউনিটারি স্টেট, প্র্যাকটিক্যালি যেটা ফাংশন করছে ইউনিটারি স্টেট হিসেবে। দো দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট হ্যাভ ট্রাইড টু ফাংশন formally and legally as a federation, কিন্তু ইউনিয়ন আর স্টেট যেটা ট্রাই টু ফাংশন, তারা ফর্মালি অ্যান্ড লিগালি, মানে ফর্মালি আর লিগালি ভাবে স্টেট হ্যাভ ট্রাইড টু ফাংশন, ইউনিয়ন অ্যান্ড স্টেট হ্যাভ ট্রাইড টু ফাংশন ফর্মালি অ্যান্ড লিগালি। ওকে, ফর্মালি লিগালি ভাবে ইউনিয়ন অ্যান্ড স্টেট ফেডারেল সিস্টেমটাকেই ফাংশন করার চেষ্টা করছে, হলো। তারপরে হাওয়ার দেয়ার ইজ আদার পলিটিক্যাল সায়েন্টিস্ট হু ডু নট এগ্রি উইথ দ্য অ্যাবভ ডেসক্রিপশন, উপর ডেসক্রিপশনকে করতে মানে এগ্রি করছে না। দ্য পাউল অ্যাপ্লিবাই দ্য ক্যারেক্টারাইজ দ্য ইন্ডিয়ান
system as characterize the Indian system as extremely federal. আচ্ছা, অন্যান্য পলিটিক্যাল যেসব মানুষজন, সেই পলিটিক্যাল মানুষজনরা কি দেখতে পাচ্ছে? সেই পলিটিক্যাল মানুষরা দেখতে পাচ্ছে যে ইন্ডিয়ান সিস্টেম এক্সট্রিমলি ফেডারাল, আর মরিস জোনস টার্মড ইট অ্যাজ এ বার্গেনিং ফেডারালিজম. Ivor Jaining has described it as a federation with a strong centralizing tendency. Federation with a strong centralizing tendency. He observed that the Indian constitution is mainly federal. ওকে, মানে ইভোর জেনিং তিনি মেনে দেখতে পাচ্ছেন, হি অবজার্ভ দ্যাট ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ মেইনলি ফেডারেল উইথ ইউনিক সেফগার্ডস ফর এনফোর্সিং ন্যাশনাল ইউনিটি. ও ন্যাশনাল ইউনিটের গ্রোথের জন্য একটা সেফগার্ড তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এনফোর্স করা হচ্ছে. আলেকজান্ডার্স স্টেটস দ্যাট ইন্ডিয়া ইজ ইস কেস সুই জেনেরিস, মানে ইউনিক ইন ক্যারেক্টার নিজের ক্যারেক্টারে ইউনিককে বলা হয় সুই জেনারিস. ক্র্যানভিলে আস্টিন called India federalism as a corporative federalism. He said that though Indian Constitution of India has created a strong central government, it has not made the state government weak. সেন্ট্রাল গভর্নমেন্ট তো স্ট্রংই, কিন্তু স্টেট গভর্নমেন্টকে উইক করেনি. And has not reduced them to the level of administrative agency for the execution of policy and of the central government. Not reduce them to the level of administrative agency for the execution of policy of the central government. He described the Indian Federation as a new kind of federation. He described করলো যে Indian Federation has a Indian Federation as a new kind of federation to meet Indian popular needs. যেটা ইন্ডিয়ান পপুলার তাদের প্রয়োজন ছিল. ওকে, হলো এটা. এরপর এটা তেমন কিছু না, কে কী কথা বলছে সেটা নিয়ে ডিসকাস করছে, আর কিছুই না. তারপরে কি, on the nature of the Indian Constitution, Dr. B.R. Ambedkar made the following observation in the Constituent Assembly. The Constitution is a federal constitution. Dr. B.R. Ambedkar বলছে এবার, Constitution is a federal constitution in as much as it establish a dual polity. ওকে, যেটা as much as it establish a dual polity. The union is not a league of state united in a loss of relationship, loose relationship, united in a loose relationship, nor are the state the agency of the union, deriving power from it. Both the union and state are created. Both the union and state created the constitution. Both derive their respective authority from the constitution. Both derive their respective authority from the constitution. He further yet the constitution avoid the tight mold of federalism and could be both unitary as well as federal according to the requirements to time or circumstance. While replaying the criticism of her centralization in the constitution, he stated a serious complaint is made on the ground and there is too much centralization and the নিলাম না, too much centralization and কোথায় গেল ভাই, and the state have been reduced to municipalities. It is clear that this view is not only a exaggeration but is also found on a misunderstanding of what exactly the constitution contrives to do. As to the relation between the center and the state, center and the state
center the state, it is necessary to bear in mind the fundamental principle on which it rests. The basic principle of federalism is that the legislative and executive authority is mm, partitioned between the center and the state, not by law to be made by the center but by the constitution itself. This is what the constitution does. The state are in no way depend upon the center for their legislative or executive authority. The state and the state and the center are co-equal in this matter. It is difficult to see how such a constitution can be called centralism. Centralism. It is thereby wrong to say that the state have been placed under the center. The center cannot by its own will alter the boundary of this partition, nor can কিছু একটা লেখা আছে ওখানে জুডিশিয়ারির মতো কিছুটার মতো লেখা আছে। তো হ্যাঁ হ্যাঁ এই তো 7টা। হুম, চলো আবার পুরোটা পড়া হোক। কি বলা হলো? ক্রিটিক্যাল এভালুয়েশন অফ দ্য ফেডারেল সিস্টেম। ফেডারেল সিস্টেমে ক্রিটিক্যাল এভালুয়েশনের কথা বলা হচ্ছে। ওকে, তাহলে কি বললাম? ফ্রম দ্য অ্যাভোভ it is clear that the Constitution of India divided from traditional federal system. তাহলে আমাদের কনস্টিটিউশন ট্র্যাডিশনাল ফেডারেল সিস্টেম আর ইউনিটারি নন ফেডারেল ফিচার্সগুলোকেও নিয়েছে। ওকে, ব্যালেন্স অফ দ্য পাওয়ার ইন ফেভার অফ দ্য সেন্টার, সেন্টারকে ব্যালেন্স করার মতো মাথা রেখে কাজ করা হয়েছে। দিস হ্যাজ প্রমোটেড দ্য কনস্টিটিউশন এক্সপার্ট টু চ্যালেঞ্জ দ্য ফেডারেল ক্যারেক্টার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। মানে সেই সময় খুব চ্যালেঞ্জ ছিল, ওটা ইম্পর্টেন্ট আমার। কেসি হোয়ার্স ডিসক্রাইব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাজ কোয়াসি ফেডারেল। কোয়াসি ফেডারেল তাহলে কে বলেছে? কেসি হোয়ার্স বলেছে। হি রিমার্ক দ্যাট ইন্ডিয়ান ইউনিয়ন ইজ এ ইউনিটারি স্টেট উইথ সাবসিডিয়ারি ফেডারেল ফিচার্স রাদার দ্যান এ ফেডারেল স্টেট উইথ সাবসিডিয়ারি ইউনিটারি ফিচার্স। মানে এক কথায় কোয়াসি ফেডারেল, তো দুটোই আছে, ইউনিটারি আর হচ্ছে ফেডারেল, দুটো মিলেই আছে। অ্যাকর্ডিং টু কে সান্থানাম, দ্য টু ফ্যাক্টরস হ্যাভ বিন রেসপন্সিবল। কে সান্তানম কি বললো? কে সান্তানম কোথায় গেল ভাই? কে সান্তানম কোথায় গেলি? হ্যাঁ এখানে। এখন কে সান্তানম, টু ফ্যাক্টরস হ্যাজ বি রেসপন্সিবল ফর ইনক্রিজিং দ্য ইউনিটারি ব্যাস। দুটো ফ্যাক্টর রেসপন্সিবল আছে এই ইউনিটারি ব্যাসকে। আর কে সান্তানম, কে সান্তানম কি বললো? দ্য টু ফ্যাক্টরস হ্যাভ বি রেসপন্সিবল ফর ইনক্রিজিং ইউনিটারি ব্যাস। ওকে, টেন্ডেন্সি অফ সেন্ট্রালাইজেশন, সেন্ট্রালাইজেশনের টেন্ডেন্সির জন্য টু ফ্যাক্টরস রেসপন্সিবল আছে। আচ্ছা, একটা হচ্ছে ডোমিশিয়ান্স অফ দ্য সেন্টার ইন দ্য ফাইন্যান্সিয়াল স্ফেয়ার। ফাইন্যান্সিয়াল স্ফেয়ারের ক্ষেত্রে সেন্ট্রাল ডোমিশিয়ান্সটা আছে। অ্যান্ড দ্য ডিপেন্ডেন্স অফ দ্য স্টেট আপন দ্য সেন্ট্রাল গ্র্যান্টস, এবং অ্যান্ড দ্য ডিপেন্ডেন্স অফ দ্য স্টেটের ডিপেন্ডেন্স আছে আপন দ্য সেন্ট্রাল গ্র্যান্টস। ওকে, মানে স্টেট সেন্ট্রালের উপর ডিপেন্ডেন্ট, এটাই বলা হলো। তারপর 2 নম্বর কি বলতে? এমার্জেন্সি অফ এ পাওয়ারফুল আর্থ্রাল প্ল্যানিং কমিশনস হুইজ কন্ট্রোল বাই দ্য ডেভেলপমেন্ট প্রসেস ইন দ্য। তারপর নীতি আয়োগ কি করছে? নীতি আয়োগ ডেভেলপমেন্ট প্রসেস ইন দ্য স্টেটের ডেভেলপমেন্টের প্রসেস নিয়ে কথা, ডেভেলপমেন্ট প্রসেসকে কন্ট্রোল করে। ওকে, স্টেটের ডেভেলপমেন্ট প্রসেসকে নীতি আয়োগ কন্ট্রোল করে, হলো। তারপর however there ডেভেলপমেন্ট প্রসেস কন্ট্রোল করে। হি অবজার্ভ ইন্ডিয়া হ্যাজ প্র্যাকটিক্যালি ফাংশন অ্যাজ এ ইউনিটারি স্টেট, প্র্যাকটিক্যালি ইউনিটারি স্টেট হিসেবে ফাংশন করে। দো দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট হ্যাভ ট্রাইড টু ফাংশন ফর্মালি, মানে মানে হচ্ছে ইউনিয়ন আর স্টেট এরা ফাংশন করার চেষ্টা করছে ফেডারেল সিস্টেমের মতো, আর ফেডারেল সিস্টেমের মতো। ওকে, আর ইউনিটারি স্টেট দো দ্য ইউনিয়ন স্টেট, কিন্তু ইন্ডিয়া হ্যাজ প্র্যাকটিক্যালি ফাংশন করছে ইউনিটারি স্টেটের মতো। ইন্ডিয়া প্র্যাকটিক্যালি ফাংশন করছে ইউনিটারি স্টেটের মতো, কিন্তু সেন্ট্রাল আর স্টেট ফাংশন করার চেষ্টা করছে কীরকমভাবে? ফেডারেল সিস্টেমের মতো করে। ওকে, দ্যাটস পাউলি অ্যাপ্লি ক্যারেক্টারাইজ দ্য ইন্ডিয়ান
characterizes the Indian system as extremely federal. তিনি বললেন যে পাউলি আবার অন্য কথা বললেন, উল্টো কথা বললেন, যে ইনি বললেন যে ফেডারেল সিস্টেমের মতো পুরোটাই। ওকে, মরিস জোন্স টার্মড ইট অ্যাজ এ বার্গেনিং ফেডারেলিজম। তিনি বললেন যে বার্গেনিং ফেডারেলিজমকে বার্গেনিং করা হচ্ছে। ইবর জোন্স হ্যাজ ডিসক্রাইব ইট ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্ট্রালাইজ টেন্ডেন্সি। মানে এটা এমন একটা ফেডারেশন তৈরি করা হয়েছে যেটা স্ট্রং সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি, যেখানে সেন্ট্রালাইজিং টেন্ডেন্সিটা আছে। ওকে, হি অবজার্ভ দ্যাট ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ মেইনলি ফেডারাল। তিনি অবজার্ভ করলেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশন মেইনলি ফেডারাল উইথ ইউনিক সেফগার্ডস। কিছু ইউনিক সেফগার্ডস ইউনিটারি যে করা হচ্ছে, ইউনিটারি করার ওই বিষয়টাকে ইউনিক সেফগার্ড বলা হচ্ছে। ফর এনফোর্সিং ন্যাশনাল ইউনিটি, যেটা ন্যাশনাল ইউনিটিকে কী করবে, এনফোর্স করবে। ওকে, এনফোর্সিং ন্যাশনাল ইউনিটি অ্যান্ড গ্রোথ। ন্যাশনাল ইউনিটি মানে একতা আর গ্রোথকে কী করে এনফোর্স করার চেষ্টা করবে। অ্যালেক্স এন্ডোর্স এন্ডোরজিস স্টেটস দ্যাট, আলেকজান্ডার এক কথা বললেই হয়, আলেকজান্ডার কী যে নাম, স্টেট দ্য ইন্ডিয়া ইজ এ সুইজ কেস সুই জেনেরিস। ওকে, যেটা ইউনিক ইন ক্যারেক্টার, নিজের ক্যারেক্টারে নিজে ইউনিকই আছে সেটা বললেন। আর গ্র্যাভেলি আস্টিন কল দ্য ইন্ডিয়ান ফেডারেলিজম ইজ এখানে অ্যাজ এ কর্পোরেটিভ ফেডারেলিজম। কি ফেডারেলিজম বললেন, এটা কর্পোরেটিভ ফেডারেলিজম বলে। হি সেড দ্যাট দো দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ ক্রিয়েটেড এ স্ট্রং সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্রিয়েট করার চেষ্টা করেছে স্ট্রং সেন্ট্রাল গভর্নমেন্ট। ইট হ্যাজ নট মেড দ্য স্টেট গভর্নমেন্ট উইক, কিন্তু এটা স্টেট গভর্নমেন্টকে উইকও করেনি। অ্যান্ড হ্যাজ নট রিডিউসড দেম টু দ্য লেভেল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সি ফর দ্য এক্সিকিউশন অফ পলিসিস অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। মানে কি, ইট ইজ নট মেড দ্য স্টেট গভর্নমেন্ট উইক অ্যান্ড হ্যাজ নট রিডিউস দেম টু দ্য লেভেল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সিস, টু দ্য লেভেল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সিসদেরকেও রিডিউস করেনি। ফর দ্য এক্সিকিউশন অফ পলিসিস অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, ফর দ্য এক্সিকিউশন অফ পলিসিস অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সিকিউশন পলিসিসের ক্ষেত্রে, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সিকিউশন পলিসিসের জন্য স্টেটের নট রিডিউস দেম টু দ্য লেভেল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সিস। ওকে, হি ডেসক্রাইব দ্য ইন্ডিয়ান ফেডারেশন অ্যাজ এ নিউ কাইন্ড অফ ফেডারেশন টু মিট ইন্ডিয়ান্স পেসিলিয়ার নিট। ইন্ডিয়ার জন্য এই ফেডারেশন সিস্টেমটাই দরকার ছিল। তারপরে অন দ্য নেচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডক্টর বি আর আম্বেদকর মেড দ্য ফলোইং অবজারভেশন ইন দ্য কনস্টিটিউশন। অন দ্য নেচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নেচার হিসাবে ডক্টর বি আর আম্বেদকর মেড দ্য ফলোইং অবজারভেশন ইন দ্য কনস্টিটিউশনে বি আর আম্বেদকর ফলোইং অবজারভেশন করেছিলেন। ওকে, ইন দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, দ্য কনস্টিটিউশন ইজ এ ফেডারেল কনস্টিটিউশন। তিনি কি বললেন, কনস্টিটিউশন হচ্ছে একটা ফেডারেল কনস্টিটিউশন। অ্যাজ মাস অ্যাজ ইট এস্টাবলিশেস ডুয়াল পলিটি, কিন্তু তার সঙ্গে এটা ডুয়াল পলিটি তৈরি করেছে। দ্য ইউনিয়ন ইজ নট এ লিগ অফ স্টেটস ইউনাইটেড ইন এ লুজ রিলেশনশিপ, নট এ লিগ অফ স্টেটের লিগ বা ইউনাইটেড ইন এ লুজ রিলেশনশিপ, নর দ্য স্টেট দ্য এজেন্সি অফ দ্য ইউনিয়ন, স্টেট এজেন্সি ইউনিয়ন ড্রাইভিং পাওয়ার ফ্রম ইট, এই মিনিংটা একটু অন্যরকম হয়েছে। বোথ দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট আর ক্রিয়েটেড বাই দ্য কনস্টিটিউশন, বোথ দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট আর ক্রিয়েটেড বাই দ্য কনস্টিটিউশনের সাহায্যেই ইউনিয়ন আর স্টেটকে তৈরি করা হয়েছে। বোথ ডিরাইভ দেয়ার রেসপেক্টিভ অথরিটি, তাদের নিজস্ব অথরিটি আছে ফ্রম দ্য কনস্টিটিউশন থেকে, তাদের নিজস্ব অথরিটিও আছে, মানে টোটালি সব কিছু বোঝে। তাদের মধ্যে রিলেশনশিপ যেন খুব বেশি হয়, তারপরে স্টেট এজেন্সি হিসেবে কাজের কথাও যেন না হয়। ডিরাইভিং পাওয়ার ফ্রম ইট, একজনের সঙ্গে ডিরাইভিং করা আছে। ওকে, সব কিছু নিয়ে কথা বলেছে। বোথ derive the respective authority from the constitution. He further observed, yet the constitution avoids the tight mold of the federalism and could be both unitary as well as federal accordingly to the requirement of time and circumstance. তাহলে কি বলো, yet the constitution avoid the tight mold of federalism and could be both unitary as well as federal according to the
requirement of time and circumstance. While replying to criticism of over centralizing the constitution, he he stated a serious complaint is made on the ground, and there is too much and centralization, and states have been reduced to municipalities. State municipalities ke reduce করতে হবে. It is clear that this review is not only an aggression but is only founded a misunderstanding of what exactly the constitution contrives to do, কি করার চেষ্টা করেছে. As the relation between the center and the state, it is necessary to bear in mind the fundamental principle on which it reset. The fundamental principle গুলো আছে which is its reset. Necessary bear in mind the fundamental which is reset. The basic principle of the federalism is that the legislative and the executive authority is partitioned between center and the state. এই যে is that the legislative and executive authority is partitioned between the center and state এর মধ্যে partition করাও আছে. Partition between the center and state, not by any law to made by the center but by the constitution itself. Constitution দিয়ে this is what the constitution does. The state are in no way dependent upon the center. State একদমই সেন্টারের উপর ডিপেন্ডেন্ট টোটালি না হলো. upon the state are in no way dependent upon the center and their legislative and executive authority. For their legislative and executive authority, legislative executive authorityর জন্য স্টেট কিন্তু টোটালি ডিপেন্ডেন্ট না সেন্টারের উপরে. দ্য স্টেট অ্যান্ড দ্য সেন্টার আর কো ইকুয়াল ইন দেয়ার ম্যাটার. দুজনের ম্যাটারে দুজনই ইকুয়ালি আছে. ইট ইজ ডিফিকাল্ট টু সি হাউ such a constitution can be called centralization. It is difficult to see how such a constitution can be called centralism. বলাটা খুব ডিফিকাল্ট যে তারা সেন্ট্রালাইজেশন না. It is therefore wrong to say that the state have been placed under the center. State had been placed under the center. The center cannot by its own will. It is therefore wrong to say that the state have been placed under the center. The state cannot be by its own will alter the boundary of this partition, nor can the judiciary. আর একটু শেষ করি. The Bombay case. Bombay. Okay. The Bombay case কি বললো? The Bombay case case 1994 the Supreme Court laid down that the Constitution is federal and characterized federalism as its basic features. Supreme Court laid down the Constitution is federal and characterized federalism as its basic features. It observed the fact that under the scheme of our Constitution, greater power is conferred upon the center. Vice versa, the state does not mean that the state are merely appendage of the center. The state have an independent constitutional existence. Independent constitutional existence তাদের আছে. Okay. They are not satellites or agent of the center. তারা সেন্টারের কোনো রকম এজেন্ট বা স্যাটেলাইট না. উইদিন দ্য স্ফিয়ার অ্যালোটেড টু দেম দ্য স্টেট আর সুপ্রিম. হ্যাঁ, স্টেট are supreme, allotted to them state as supreme. The fact that during emergency and in certain other eventuality their powers are overridden
or inverted by the center is not destructive of the essential federal features of the constitution. তো ফেডারেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন যেন ডিস্ট্রাকটিভ না হয়ে যায়, তার জন্য সেন্টেন্স নোট ডিস্ট্রাকটিভ, সেন্টেন্স যেন ডিস্ট্রাকটিভ না হয়ে যায় তার জন্য কিছু কিছু ওভার রাইডিং বিষয়টা থাকবে, আর ইভেনচুয়াল বিষয়গুলো থাকবে বা ইমার্জেন্সি কেসগুলো তো থাকবে। দেয়ার এক্সেপশন অ্যান্ড দ্য এক্সেপশনস আর নট এ রুল, সেগুলো এক্সেপশন অনলি, অবশ্যই শুধু এক্সেপশনই, এক্সেপশন কোনো রুল হয় না। লেট ইট বি সে দ্যাট দ্য ফেডারেলিজম ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নট এ ম্যাটার অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স। লেট ইট বি সে দ্যাট the federalism in the Indian Constitution is not a matter of administrative convenience, but one of principle, the outcome of our own process and recognition of the ground reality. Recognition of the ground reality. Recognition of the ground reality. In fact, the federalism, in fact, the federalism in India represents a compromise between the following two conflicts consideration. Okay, একটা normal division of powers under which state enjoy autonomy within their own sphere. Normal division of powers under which states enjoy autonomy within their own sphere. Need for national integrity and a strong union government under exceptional circumstance. তাহলে কি বললো, ইনফ্যাক্ট দ্য ফেডারেলিজম ইন ইন্ডিয়া যে ফেডারেলিজম আছে রিপ্রেজেন্ট এ কম্প্রোমিস বিটুইন দ্য ফলোইং টু কনফ্লিক্টিং কনসিডারেশন। ওকে, টু কনফ্লিক্টিং কনসিডারেশন কি বলা হলো, নর্মাল ডিভিশন অফ পাওয়ারের যে নর্মাল ডিভিশন হয়েছে, আন্ডার হুইচ দ্য স্টেট এনজয় অটোনমি উইদিন দেয়ার ওন স্পেয়ার, তার নিজস্ব স্পেয়ারের মধ্যে স্টেট তার অটোনমিকে এনজয় করতে পারবে। দুই নম্বর কি বললো, নিড ফর ন্যাশনাল ইন্টিগ্রিটি and a strong union government under exceptional circumstances. Need for national integrity and a strong union government under exceptional circumstances. কিছু exceptional circumstances জন্য ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড স্ট্রং ইউনিয়ন গভর্নমেন্টকে স্ট্রং করার জন্য তাদেরকে প্রয়োজন। ওকে, এটাই বললো দ্য ফলোইং ট্রেন্ডস ইন দ্য ওয়ার্কিং অফ ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম reflects its federal spirit. The following trends in the working of Indian political system. Indian political system এ the following trends আছে, reflects its federal system, federal spirit কে reflects করে। এক নম্বর কি, territorial disputes between স্টেটের মধ্যে টেরিটোরিয়াল ডিসপিউট, ফর এক্সাম্পল বিটুইন মহারাষ্ট্র অ্যান্ড কর্ণাটকা ওভার বেলগুয়াম, মানে মহারাষ্ট্র কর্ণাটকের মধ্যে বেলগুয়ামের যে কেসটা ছিল ওটার মধ্যে টেরিটোরিয়াল ডিসপিউট নিয়ে কথা বলছে। ডিসপিউট বিটুইন স্টেট ওভার শেয়ারিং অফ রিভার ওয়াটার, দুটো স্টেটের মধ্যে রিভার ওয়াটারের শেয়ারিং নিয়ে কথা বলছে। ফর এক্সাম্পল বিটুইন কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ু ওভার কাবেরি ওয়াটার। The emergency of regional party and their coming to power in state like Andhra Pradesh and Tamil Nadu. The emergency of regional parties and their coming to power in state like Andhra Pradesh and Tamil Nadu কেসটা বলছে। 4 নম্বর, the creation of new states to fulfill the regional aspiration. For example, Mizoram or Jharkhand or Telangana. The creation of new state to fulfill the regional aspiration, for example Mizoram and Jharkhand and Telangana. মানে নিউ স্টেটের যে কেসগুলো সেগুলো, ডিমান্ড অফ দ্য স্টেট ফর মোর ফাইন্যান্সিয়াল গ্র্যান্টস ফর দ্য সেন্টার টু মিট দেয়ার ডেভেলপমেন্টাল নিডস, ডেভেলপমেন্টের নিজেদের জন্য সেন্টারের মিটের বিষয়টা যে থাকবে সে ডিমান্ডের একটা বিষয়, ফাইন্যান্সিয়াল স্টেটের একটা বিষয় আছে। ডিমান্ড দ্য স্টেট ফর মোর ফাইন্যান্সিয়াল গ্র্যান্ট ফ্রম দ্য সেন্টার টু মিট দ্য ডেভেলপমেন্টাল নিডস। 6 নম্বরটি কি হলো, অ্যাসারশন অফ অটোনমি বাই দ্য স্টেট দেয়ার রেজিস্ট্যান্স টু দ্য ইন্টারফারেন্স ফ্রম দ্য সেন্টার। তারপর 7 নম্বরটা কি বললো, সুপ্রিম কোর্টস ইম্পোজিশন অফ সেভারাল প্রসিডিউরাল লিমিটেশন অন দ্য ইউজ অফ আর্টিকেল
356 প্রেসিডেন্ট রুল ইন দ্য স্টেট বাই দ্য সেন্টার। তাহলে কি সুপ্রিম কোর্ট imposition of several procedural limitation on the use of article 356 by the center। ব্যাস শেষ হয়েছে। মানে এক কথায় এটাতে প্রমাণ দিল যে আমাদের ইন্ডিয়ান সিস্টেমটা টোটালটা ফেডারেল। ওকে, কিছু কিছু স্পেশাল কেস থাকবে, যে স্পেশাল কেসগুলোর মধ্যে ইন্ডিয়ান ফেডারেল সিস্টেম আর ইউনিটিকে বজায় রাখার জন্য সেন্টার সেন্টার স্টেটের পাওয়ারের মধ্যে এন্ট্রি করবে। ওকে, যেমন এমার্জেন্সি কেস, যেমন রিভার শেয়ারিং বিষয়, তারপরে হচ্ছে বাউন্ডারি ডিসপিউট বা এরিয়া ডিসপিউটের ক্ষেত্রে, তারপরে হচ্ছে এমার্জেন্সি দুটো পার্টির মধ্যে এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হলে, তারপরে হচ্ছে সেন্টারের ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য, তারপরে assertion of autonomy by the state and their resistance to interference from the center, as Supreme Court's imposing of several procedural limitation on the use of Article 356 President rule in the state প্রেসিডেন্টের রুল সুপ্রিম কোর্ট ইম্পোজিং সেবার কিছু কিছু লিমিটেশনের ক্ষেত্রে প্রেসিডেন্টের রুলের বিষয়গুলো থাকবে। ব্যাস আপাতত এ পর্যন্তই হলো, পড়ে পেয়ে গেছি। কনফ্লিক্টসটাকে নিয়ে আমি আর একবার ডিসকাশন করতে পারি, ঠিক আছে? তবে হলো, ঠিক আছে, এন্ড করছি। এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল।